রিসিভারটা খুলে আবার একটু লাগাও। হ্যাঁ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব মাস্টার আয়োজিত ফ্রি জব ফাউন্ডেশন কোর্সের ইংরেজি লেকচার 1 গ্রামার অংশে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে আপনার চাকরির পরীক্ষায়, সেটা নবম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত যে কোনো পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন থাকবেই, 100%। যে টপিকটা টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। সো এই টপিকটা আমরা আজকে ক্লাসে খুব ভালো করে আমরা একটু বুঝে নিব। তো ক্লাসটা শুরু করার আগে আপনারা আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা আমাকে একটু কমেন্ট করে একটু জানান। আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে আমাকে একটু জানাতে হবে। আদিল, ভয়েস কি ঠিক আছে? আচ্ছা, ভয়েসটা কি ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে ভয়েসটা কি ঠিক আছে কিনা। ওকে, এভরিওয়ান আমাকে একটু জানাতে হবে যে ভয়েসটা কি ঠিক আছে কিনা। ওকে, দেখা যাক, আমরা একটু ধীরে ধীরে আমাদের আজকে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের পার্টিসিপেন্টরা আস্তে আস্তে করে আমাদের ক্লাসে জয়েন করছেন। আচ্ছা, আমি একটু দেখি আসলে কমেন্টটা তো চেক করা যাচ্ছে না। আচ্ছা, ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি অরিন কমেন্ট করেছো, সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থাম্বনেইলটা মারাত্মক হইছে। আচ্ছা, থ্যাংক ইউ অরিন, ও কমেন্ট করছে যে থাম্বনেইলটা মারাত্মক হইছে। ফাইন। তো যাই হোক, আসেন আমরা আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা স্টার্ট করাটা শুরু করে দেই। আচ্ছা, টেন্স বলতে আসলে আমরা বুঝিটা কি? টেন্স মানেই কিন্তু আসলে একটা সময়, মানে এটাকে আমরা বলি ক্রিয়ার কাল, তাই তো? আচ্ছা, আমরা একটু কঠিনভাবে না পড়ে একটু সহজে বোঝার চেষ্টা করি। আমাদের জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু আসলে টেন্সের সাথে রিলেটেড। যেমন ধরেন, আমি এই মুহূর্তে আপনার ক্লাসটা নিচ্ছি, অর্থাৎ আপনি এখন আমার লাইভ ক্লাসে আছেন। এটা কিন্তু একটা টেন্স। এটা কেমন টাইপের টেন্স? এটা হচ্ছে চলমান একটা টেন্স, মানে কন্টিনিউয়াস একটা সময়। কন্টিনিউয়াস একটা সময়, টেন্স মানেই হচ্ছে সময়। এই সময়টা কেমন সময়? এই সময়টা হচ্ছে রানিং একটা সময়, মানে চলমান একটা সময়, মানে কন্টিনিউয়াস একটা বিষয়। আচ্ছা, আবার ধরেন আজকে ক্লাসটা নেয়ার আগে আমি কিন্তু এই স্লাইডটা রেডি করেছিলাম। তার মানে এখানে আমি দুইটা ঘটনার কথা বলেছি আপনাকে। একটা ঘটনা হচ্ছে আমি আজকে এই ক্লাসটা নিচ্ছি বা নিয়েছি, এবং ক্লাসটা নেয়ার আগে আমি একটা স্লাইড তৈরি করেছি। তাহলে দেখেন, যেই কাজটা আমি আগে করেছি সেটা একটা টেন্স। যেমন এই যে স্লাইড তৈরি করার কাজটা অনেক আগেই হয়ে গেছে, তার মানে এটা একটা টেন্স। আবার পরে যে আমি একটা ক্লাস নিয়েছি সেটাও কিন্তু একটা টেন্স, মানে সেটাও একটা সময়। আবার ধরেন আজকের ক্লাসটা নেয়ার পরে আগামীকালকে রাত 10টার সময় আজকের ক্লাসের উপরে 20 নম্বরের একটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন জব মাস্টার পরীক্ষার ব্যাপারে কিন্তু খুবই যত্নবান, খুবই কেয়ারফুল। আমরা আমাদের এই জব ফাউন্ডেশন কোর্সে
যতগুলো ক্লাস আমরা দিচ্ছি প্রতিটা ক্লাসের সাথেই কিন্তু আমরা একটা করে ফ্রি এক্সামও কিন্তু যুক্ত করে দিচ্ছি। এবং এই এক্সামটা শুধু আমাদের যে শিক্ষার্থীরা রয়েছেন, এনলিস্টেড শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা এই ক্লাসটায় এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবেন। তো যাই হোক, তো পরীক্ষাটা কিন্তু এখনো হয় নাই। পরীক্ষাটা হবে হচ্ছে আগামীকালকে রাত 10টায়। সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তার মানে পরীক্ষাটা হবে কখন বলেন তো? পরীক্ষাটা হবে হচ্ছে আগামীকালকে রাত 10টায়। তাহলে দেখেন, আগামীকালকে রাত 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ে একটা ঘটনা ঘটে থাকবে, এটাও কিন্তু একটা সময়, এটাও একটা টেন্স। এটা কেমন টেন্স? এটা ফিউচার টেন্স, বাট ফিউচারের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাই না? আবার ধরেন বর্তমান সময়ে আমরা যে কাজগুলো করি, কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমরা সবসময়ই করি, এটা আমাদের অভ্যাস। যেমন আমি প্রতিদিন ধরেন সকাল 5টার সময় ঘুম থেকে উঠি। তাহলে আপনি যে প্রতিদিন 5টায় ঘুম থেকে ওঠেন, এটা তো আপনি প্রতিদিনই করেন, মানে অভ্যাসগত একটা বিষয়। আমি প্রতিদিন অফিসে যাই, আমি জব মাস্টার অফিসে প্রতিদিন যাই। তাহলে আমি যে প্রতিদিন যাচ্ছি, এটা কিন্তু একটা ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি আপনি যে কার্যক্রমগুলো করেন সেটা কিন্তু এক ধরনের টেন্স, সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, সেটা হয়ে যাবে ইনডিফিনিট টেন্স। আবার ধরেন আমি এই মুহূর্তে যে কাজটা করতেছি, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু বর্তমানে হচ্ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ধরেন আজকের ক্লাসটা নেয়ার ঠিক আগ মুহূর্তে আমি কিন্তু স্ন্যাক্স নিয়েছি, অর্থাৎ সহজ কথায় আমি একটা স্যান্ডউইচ খেয়েছি। এই ক্লাসটা নেয়ার আগে আমি একটা স্যান্ডউইচ খেয়েছি, তার মানে কাজটা আমি মাত্র করেছি। যেই কাজটা আমি এই মাত্র করে ফেলেছি এবং ওইটার ফলাফলটা এখনো বিদ্যমান। ফলাফল মানে হচ্ছে আমার পেটে কিন্তু এখন ক্ষুধা নাই, আমার পেট কিন্তু ভরা, কিন্তু কাজটা কিন্তু মানে খাওয়ার কাজটা কিন্তু আগে হয়ে গেছে। অর্থাৎ একটা ঘটনা আগে হয়ে গেছে কিন্তু ফলাফলটা বিদ্যমান। একটা ঘটনা আগে হয়ে গেছে কিন্তু ফলাফলটা বিদ্যমান। এই জাতীয় ক্ষেত্রে আমরা যে টেন্সটাকে বলি সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন, এই যে টেন্সের যে বিষয়গুলো, মানে টেন্সের অ্যাপ্লিকেশনগুলো, ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আজকের এই যে টেন্সের ক্লাসে আমরা অংশ নিচ্ছি, যারা আমরা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা রয়েছে, কিংবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, অর্থাৎ যারা ঢাবি, রাবি, চবি, জাবি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সো বিশেষভাবে ক্লাসটা হচ্ছে মূলত যারা চাকরি প্রত্যাশী তাদের উদ্দেশ্যেই মূলত আমরা আজকে ক্লাসটা সাজিয়েছি, যাতে করে আজকের একটা ক্লাস থেকেই আমরা টেন্সের বেসিক টু অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনগুলো যাতে আমরা বুঝে নেই। আজকে ক্লাসে আমি অনেকগুলো বিষয় সলভ করাবো। আজকে 1.5 ঘন্টা ব্যাপী আমাদের ক্লাসটা চলবে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান। প্রত্যেকের সামনেই যাতে একটা খাতা থাকে, একটা কলম থাকে। আমি যখন যেই তথ্যগুলো আপনাকে বলবো, দয়া করে আপনারা খাতার মধ্যে সেগুলো নোট করে নেবেন, খাতার মধ্যে নোট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ফাইন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওয়ান্ডারফুল, এখানে আজামিন একটা কমেন্ট করেছো, অসাধারণ স্টার্টিং। আচ্ছা ফাইন, ধন্যবাদ আজামিন। আচ্ছা, উনি লিখেছেন আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম স্যার, ধন্যবাদ। আচ্ছা ওকে ফাইন, আপনারা একটু মেনশন দিয়ে দেন যাতে আমাদের অন্যান্য যে ভাই ও বোনেরা আছে তারা যাতে আজকে ক্লাসে যুক্ত হয়ে যায়, সবাই একটু মেনশন করে দিন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আপনারা খাতা কলম নিয়ে নিশ্চয় রেডি হয়ে গেছেন। আসেন আমরা আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করি। আমাদের জব মাস্টারের আজকের এই ইংরেজি লেকচারে আপনাদের সাথে পুরোটা সময় ধরে সাথে রয়েছে আমি, রায়হান বোরহান, ইংলিশ মেন্টর, জব মাস্টার। ওকে, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি। আপনার স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আজকে প্রশ্ন সলভ করব অন্যভাবে, অর্থাৎ আগে আমি আপনাদেরকে থিওরি শেখাবো। নর্মালি আমরা অন্যান্য ক্লাসে যা করি, শুধু প্রশ্ন সলভ করি, প্রশ্নের ব্যাখ্যা দিই, কিন্তু আজকে আমরা পুরো একটা টপিক শিখবো, মানে টেন্সটা আমরা শিখবো, একদম ধাপে ধাপে শিখবো। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার ব্যবহারটা শিখবো। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তারপরেই পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল
তিনটা টেন্সের আন্ডারে মোট যে 12টা স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটা স্ট্রাকচারের অ্যাপ্লিকেশনগুলো মানে প্রয়োগগুলো বোঝার চেষ্টা করব, যে কোন সিচুয়েশনে আমরা কোন টেন্সটা বসাবো। এই প্রয়োগটা আমরা আজকের ক্লাস থেকে ভালো করে শিখে নেব, ঠিক আছে? ওকে, আপনারা দেখেন এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, বলেন তো এটা সঠিক উত্তরটা কি হতে পারে। হি ড্যাশ ড্রেস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ড্যাশ। আচ্ছা, মনে রাখবেন আমরা প্রথমে যেই টপিকটা নিয়ে ডিসকাস করব, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খাতার মধ্যে একটু লিখে ফেলেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। মনে রাখবেন, খাতার মধ্যে একটু নোট নিয়েন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? আপনারা বিভিন্ন বইতে লেখা দেখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না লিখে তারা সিম্পল প্রেজেন্ট এই টার্মটা ব্যবহার করছে। বিশেষভাবে অনলাইনে বিদেশি যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু ইনডিফিনিট কথাটা বলে না, তারা বলে হচ্ছে সিম্পল। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না বলে তারা বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একই কথাই, অর্থাৎ যাহাই সিম্পল তাহাই ইনডিফিনিট। প্রথম পয়েন্টটা হচ্ছে, সব সময় আপনি যে কাজটা করবেন, সব সময় আমি একদম খুব সহজভাবে আপনাকে কনসেপ্টে বোঝানোর চেষ্টা করব, একদম সহজভাবে, ঠিক আছে? আপনারা খাতার মধ্যে একটু নোট করে ফেলেন যে সব সময় যেই কাজটা করা হয়। পয়েন্ট নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পয়েন্ট নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট দিয়ে খাতায় লেখেন, সব সময় যা আমরা করি, সব সময়, মানে এটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট, আমাদের একটা অভ্যাস, তাই না? দৈনন্দিন অ্যাক্টিভিটিস মানে রেগুলার অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কার্যক্রম, রেগুলার অ্যাক্টিভিটিস, ওকে? যে কাজটা আমরা সবসময় করি, তাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানেই হচ্ছে ভার্বের 1 নাম্বার যে ফর্ম, সেটা ভার্বের 1 নাম্বার ফর্ম। টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু কনজুগেশন সম্পর্কে ধারণা রাখতে হবে, কনজুগেশন অফ ভার্ব। আমি ফার্স্টে একটু বলে রাখি, আপনারা জানেন নিশ্চয়ই যে কনজুগেশন বলতে আসলে আমরা কি বুঝি। কনজুগেশন অফ ভার্ব, ঠিক আছে? কনজুগেশন অফ ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি, এইটা আসেন আমরা একটু দেখে নেই। কনজুগেশন অফ ভার্ব বলতে আসলে আমরা কি বুঝি, আসেন সেটা একটু বুঝে নেই। ধরেন V1, V2, V3, এটাকে মূলত আমরা কনজুগেশন অফ ভার্ব বলি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল টেন্স, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওই যে আমরা ছোটবেলায় পড়ছি না, যে ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গান, রান, র্যান, রান, তাই না? সি, স, সিন, তাই না? তো এই যে ভার্বের যে 3টা 4টা করে ফর্ম হয়, V1, V2, V3, এটা হচ্ছে বেসিক ফর্ম, এগুলাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়। ইংরেজি আপনি যদি পারফেক্টলি শিখতে চান, টেন্স ছাড়া আপনি সম্পূর্ণ অচল, আপনাকে টেন্স জানতে হবে। আর টেন্সের সঠিক অ্যাপ্লিকেশন বুঝতে হলে কনজুগেশন অফ ভার্ব কিন্তু আপনার ধারণা ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ কখন কোন ভার্বের কোন ফর্মটা বসবে এই ফর্মটা আপনার মুখস্থ থাকতে হবে। তো আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, তাই তো? তার মানে আপনি ইট বলবেন, আপনি কিন্তু এট বলতে পারবেন না, তাই তো? ঠিক একইভাবে আপনি গো বলবেন, কিন্তু আপনি ওয়েন্ট বলতে পারবেন না। আপনি রান বলতে পারেন, রান, ঠিক আছে, রান, কিন্তু আপনি র্যান বলতে পারবেন না। সো এই 1 নাম্বার যে ফর্মগুলো, এগুলাকে আমরা V1 বলে থাকি। এই 1 নম্বর ফর্মগুলো কিন্তু আবার পার্সন অনুযায়ী এস বা ইএস যুক্ত হয়, অর্থাৎ যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কিন্তু এস বা ইএস হয় না, সেকেন্ড পার্সন হলেও কিন্তু হয় না। আপনারা নিশ্চয় জানেন যে পার্সন আবার 3 প্রকার, তাই তো? পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানেই হচ্ছে আই এবং উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, ইট, তারপর হচ্ছে যদু, মধু, কদু, করিম, রহিম, সেলিম ইত্যাদি। কেমন? এরা সবাই হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলারও হতে পারে, থার্ড পার্সন প্লুরালও হতে পারে। তো মনে রাখবেন, যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কিন্তু এস যোগ করতে হয়, অর্থাৎ আমি যদি বলি হি, তাহলে অবশ্যই একটা এস যোগ করে দিবেন, রানস বলবেন।
আমি যদি শি বলি তাহলেও রানস বলবেন, আমি যদি সেলিম বলি আমি রানস বলবো, আমি যদি করিম বলি তাইলেও আমরা রানস বলবো। কিন্তু আমি যদি প্লুরাল বলে ফেলি, মানে দে বলি, এই যে দে, তাহলে কিন্তু আর রানস হবে না, রানই হবে। ঠিক আছে? অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বের সাথে এস যোগ করা যাবে না। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, ভার্বের সাথে এস যোগ করা যাবে না। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ভার্বের সাথে এস যোগ করা যাবে না। তাহলে এস যোগ করতে হবে কখন? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। তাহলে আমরা কিছু বিষয়, আমি কিন্তু একদম বেসিক থেকে স্টার্ট করেছি। আপনারা আমাকে একটু জানাবেন যে আলোচনা কি একদম সরাসরি অ্যাডভান্সড লেভেলে চলে যাবে, নাকি আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, সেটা একটু আমাকে কমেন্ট করে জানায়েন। তবে যেহেতু আপনাদের এটা ফাউন্ডেশন কোর্স, এই কারণে ফাউন্ডেশন মানে কি, মানে আপনার ভিত্তিটা আমরা তৈরি করে দিচ্ছি। এই জন্য আমি একদম বেসিক থেকেই কিন্তু আপনাকে আলোচনা করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, অ্যাপ্লিকেশনগুলো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো একটু খেয়াল করেন, এখানে অলরেডি একজন উত্তর করেছেন যে আপনার অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার ডি উত্তর করেছে, কিন্তু আমি দুঃখিত, আপনার উত্তরটা সঠিক হয়নি। অ্যান্সার একজন ডি বলেছেন, বাট উত্তরটা সঠিক হয়নি। অ্যান্সার কোনটা সেটা আসেন আমরা কিছুক্ষণ পরে একটু বুঝে নিব। দেখেন এখানে বলা হচ্ছে, আচ্ছা এখন এই যে প্রশ্নটা আমরা সলভ করব, প্রশ্নটা সলভ করার সময় আপনারা একটু খেয়াল করবেন যে অপশনে যে ভার্বগুলো দেয়া আছে এগুলা কোন টেন্সে আছে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন এই যে হ্যাস আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, তাই না? হ্যাস কিন্তু প্রেজেন্ট টেন্স। এই যে ডাস, এটাও তো প্রেজেন্ট টেন্স। এই যে হ্যাস, এটাও তো প্রেজেন্ট টেন্স। এই যে ডাস, এটাও তো প্রেজেন্ট টেন্স। তার মানে দেখেন প্রত্যেকটা অপশনে ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। সো আপনি বুঝতেই পারতেছেন এই গ্যাপের মধ্যে প্রেজেন্ট টেন্সের কোনো একটা ফর্মুলা বসবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের আন্ডারে যে চারটা স্ট্রাকচার হয়, এই চারটা স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার আপনি এখানের মধ্যে বসাবেন, তাই তো? তো আমরা কোনটা বসাবো সেটা বোঝার জন্য অবশ্যই পুরো বাক্যের কনসেপ্টটা বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে, তা নাহলে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? যেমন এখানে লেখা আছে, হি ড্যাশ ডাস ফর্মালি টু ওয়ার্ক বাট হি অলওয়েজ ড্যাশ। এক্ষেত্রে একটা বিষয় আপনি খাতায় লিখে রাখতে পারেন, যদি আপনি দেখেন যে বাক্যের কোনো একটা জায়গায় এই যে অলওয়েজ কথাটা আছে, অলওয়েজ মনে রাখবেন, এই যে অলওয়েজ, অলওয়েজ মানেই হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ থাকা মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা খাতার মধ্যে একটু লিখে ফেলেন। যখনই আপনি অলওয়েজ দেখবেন, অলওয়েজ থাকা মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরে বাবা, আপনি একটু কমন সেন্সে বোঝেন, অলওয়েজ মানেটা কি বলেন তো? অলওয়েজ মানেই হচ্ছে সর্বদা কিংবা সবসময়। অলওয়েজ মানেই হচ্ছে সর্বদা কিংবা সবসময়। সো আপনি বুঝতেই পারতেছেন যেই কাজটা আপনি সবসময়ই করেন। আমি একটু আগে আপনাকে খাতায় লিখে দিয়েছিলাম, যেই কাজটা আমরা সবসময়ই করব সেটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এদিক থেকে আপনারা কনফার্ম হতে পারেন, এই সেন্টেন্সে যেহেতু অলওয়েজ আছে তাহলে অবশ্যই সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অন্য কোনো টেন্সে এটা যাবে না। তো এর মধ্যে আসেন আমরা একটু গ্যাপগুলো একটু চিন্তা করি যে কোনটা হবে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আপনি এটার সাথে হ্যাজ বলতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে এটা নেওয়া যাবে না। আপনি যদি হ্যাজ নেন, এই যে হ্যাজ নেন, হ্যাজ এর পরে কিন্তু আপনাকে অবশ্যই V3 বসাইতে হবে, অর্থাৎ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আপনি বলতে পারেন যে হ্যাজ গান, তাই না? আপনি বলতে পারেন এই যে হ্যাজ ইটেন, তাই না? আপনি বলতে পারেন এই যে হ্যাজ সিন, তাই না? অর্থাৎ সহজ কথায় হ্যাজ থাকা মানেই হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে, এই যে এরকম একটা V3 ফর্ম লাগবে। তাকায় দেখেন অপশন নাম্বার এতে হ্যাজ এর পরে কিন্তু কোনো V3 ফর্ম নাই, ভার্বের 3 নম্বর ফর্ম কিন্তু এখানে নাই, যে কারণে আমরা অপশন নাম্বার এ কেটে দিব। অপশন নাম্বার বি তে দেখেন এখানে সেন্টেন্সটাকে নেগেটিভ করছে। আচ্ছা ধরেন আমি যদি বলি সে ভাত খায়, এটার ইংরেজি কি হবে? আপনি নিশ্চয়ই এভাবেই বলবেন, হি ইটস রাইস, তাই তো? হি ইটস রাইস, তাই তো? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হা বোধক বাক্য। এখন আমি যদি বলি সে ভাত খায় না, মানে বাক্যটাকে নেগেটিভ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে নেগেটিভ করবেন? ডু ডিড ডাস, তাই তো? হি ডাস নট ইট রাইস, এই যে ডাস নট ইট রাইস। তার মানে হি ইটস রাইস,
এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, মানে হা বোধক বাক্য। আর এইটারই নেগেটিভ ফর্ম হচ্ছে হি ডাজ নট ইট রাইস, মানে নেগেটিভ বাক্য। সো বোঝাই যাচ্ছে এইটাকে নেগেটিভ করা হয়েছে। নেগেটিভ করলে এই যে অপশন নাম্বার বি তে দেখেন, হি ডাজ নট হ্যাভ, ডাজ এর পরে এই যে ভার্বের বেস ফর্ম, হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক। অর্থাৎ বলা হচ্ছে তাকে কিন্তু ফর্মালি ড্রেস আপ করতে হয় না, কিন্তু সে সবসময়ই ফর্মালি ড্রেস আপ করে থাকে। অর্থাৎ তাকে কোনো ফর্মাল ড্রেস কোড মেনটেন করতে হয় না, বাট সে সবসময় কিন্তু একটা ফর্মাল ড্রেস কোড মেনটেন করে থাকে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা এখান থেকে বুঝতেই পারতেছি অপশন নাম্বার এ তে দেখেন, প্রথম অপশনে দেখেন এই যে প্রেজেন্ট টেন্স আছে, পরের অপশনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে এটা হতে পারে। আর অপশন নাম্বার সি তে দেখেন, এখানে কি লিখে দিছে, হি হ্যাজ গট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আপনারা প্রত্যেকেই জানেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ এই বাক্যে একটা সিগন্যাল ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অলওয়েজ। অলওয়েজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নেব। আর তাছাড়া যদি বাক্যটা দ্বারা বোঝানো হয় যে আমি কাজটা সবসময়ই করি, তাহলে তো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই নিতে হবে। ঠিক আছে? আর লাস্টে যেটা, এটা তো হবেই না, অপশন নাম্বার ডি হবে না। কেন হবে না? কারণ দেখেন এই যে উড দেখতে পাচ্ছেন, এই উডটা হচ্ছে পাস্ট টেন্স। একই বাক্যের মধ্যে প্রেজেন্ট টেন্স, একই বাক্যের মধ্যে পাস্ট টেন্স, এটা কিন্তু অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। একই বাক্যের মধ্যে প্রেজেন্ট টেন্স, একই বাক্যের মধ্যে পাস্ট টেন্স অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এটাকে আমরা ব্রেক অফ সিকোয়েন্স অফ টেন্স বলি। টেন্সের ধারাবাহিকতা মানে হচ্ছে সকল টেন্স একই স্ট্রাকচারে ইউজ করবেন। এখানে প্রেজেন্ট টেন্স, আবার এখানে পাস্ট টেন্স উল্টাপাল্টা করা যাবে না। ঠিক আছে? অর্থাৎ আপনি তো বলবেন না যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলার সময় আমি ভাত খাবো। এটা কি হয় কখনো? আবার আপনি বললেন যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় আমি ভাত খাই, হবে না। কিন্তু আপনাকে বলতে হবে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম মানে অতীতের কথা অতীতের টেন্সেই বলবেন, বর্তমানের কথা বর্তমানের টেন্সে বলবেন, ভবিষ্যতের কথা ভবিষ্যতের টেন্সে বলবেন। এই যে যেই সময়ের কথা ওই সময়ের টেন্সে প্রকাশ করা, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সিকোয়েন্স অফ টেন্স, মানে টেন্সের ধারাবাহিকতা। বিষয়টা বুঝতে পেরেছি? ওকে, তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার এবং ব্যাখ্যা আপনারা সবাই কি ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে একটু জানাবেন সবাই। ওকে ওকে, এবার আসেন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। একটু খাতা কলম বের করেন, অবশ্যই সামনে খাতা কলম থাকতে হবে। প্রেজেন্ট টেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, এটা খাতার মধ্যে একটু লিখে নেন। লিখতে লিখতেই যদি লেখা শেষ হয়ে গিয়ে থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এখানে সঠিক উত্তর কোনটা হইতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা বিভিন্ন জব টেস্টে, অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে। কেমন? তো আপনারা খাতার মধ্যে লিখতে পারেন যে টেস্ট, এই যে টেস্ট, তারপরে যে ফিল, অ্যাপিয়ার, কেমন, এই যে অ্যাপিয়ার, লাভ, লাইক, সিম, টেস্ট। ঠিক আছে? এই দেখেন টেস্ট, ফিল, অ্যাপিয়ার, লাভ, লাইক, সিম, এই কয়েকটা শব্দ একটু মুখস্থ করে ফেলেন, খাতার মধ্যে লেখেন আর মুখস্থ করে ফেলেন যে টেস্ট, ফিল, অ্যাপিয়ার, লাভ, লাইক এবং সিম। ঠিক আছে? এরকম আরো অনেকগুলো শব্দ আছে, কিন্তু আমি সবগুলো শব্দ আপনাকে দিচ্ছি না, বিকজ এখন আপনারা ফাউন্ডেশন লেভেলে আছেন। আর তাছাড়াও আপনারা সামনে যে পরীক্ষাগুলো অংশ নেবেন, আপনি দেখবেন এর বাইরে খুব কম সংখ্যক শব্দই আপনি পাবেন, এই কয়েকটার মধ্যে থেকে কমন পেয়ে যাবেন। টেস্ট, ফিল, অ্যাপিয়ার, লাভ, লাইক, সিম। নিচে লিখে রাখেন এদের কন্টিনিউয়াস টেন্স হবে না। এই যে কয়েকটা ভার্ব দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। আপনারা পাশে লিখে রাখেন এদের কন্টিনিউয়াস টেন্স হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক আছে? এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক আছে? খাতার মধ্যে একটু লিখে রাখেন এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। তার মানে এখানে আমরা যে কয়েকটা শব্দ দেখতে পাচ্ছি, এই কয়েকটা শব্দের কি হবে না? কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে এখন আপনারা আমাকে একটু কমেন্ট করে একটু জানান দেখি এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিওয়ান আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সঠিক উত্তরটা কি হতে পারে। এদের কন্টিনিউয়াস টেন্স হবে না। অপশন নাম্বার এ তে দেখেন অলরেডি একটা আইএনজি ফর্ম কিন্তু দেয়া আছে, টেস্টিং, সো আমরা এটা শুরুতে বাদ দিয়ে দিব।
অপশন নাম্বার বি তেও দেখেন এই যে আইএনজি ফর্ম আছে টেস্টিং, তার মানে এটাও আমরা বাদ দিয়ে দিব। অপশন নাম্বার সি তে দেখেন এই যে প্রেজেন্ট টেন্স আছে, অপশন নাম্বার ডি তেও প্রেজেন্ট টেন্স আছে। এখন এই দুইটার মধ্যে আমি কোনটা নেব, তাই তো? মনে রাখবেন, মনে রাখবেন, সাবজেক্ট যদি প্লুরাল হয়, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস হবে না। আজকে ক্লাসের শুরুতে পড়াইছি, তাই না? সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সাথে এস হবে না, কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কিন্তু এস যোগ করতে হবে, রাইট? সাবজেক্ট প্লুরাল হলে এস হবে না, সিঙ্গুলার হলে এস যোগ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি গ্রেপস, এই যে দিস গ্রেপস, গ্রেপস, এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, তাই তো? যেহেতু সাবজেক্টটা প্লুরাল ফর্মে আছে তাহলে ভার্বের সাথে কি হবে না? এস হবে না। কত নম্বর অপশনে দেখেন? অপশন নাম্বার ডি তে দেখেন এই যে ভার্বের সাথে কিন্তু কোনো এস নাই, খেয়াল করছেন? অপশন নাম্বার ডি তে ভার্বের সাথে কোনো এস নাই, শুধু টেস্ট আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর শতভাগ অপশন নাম্বার ডি। ওকে ওকে, আমরা একটু একটু কমেন্ট করে জানাবো যে এখানে আমরা কি আলোচনাটা কি সঠিকভাবে বুঝতে পারতেছি কিনা। সেটা অবশ্যই আমাদেরকে একটু জানাইতে হবে যে আমরা কি কনসেপ্টটা বুঝতে পারতেছি কিনা, ঠিক আছে? কনসেপ্টটা কি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারতেছি কিনা সেটা আমাদেরকে একটু জানাতে হবে। ওকে, আচ্ছা, ফাইন। এবার আসেন আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, এই যে আমরা 3 নাম্বার প্রশ্নে চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে আসছি, দেখেন। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। এখন আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আপনারা একটু খাতার মধ্যে একটু হেডিং দিবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খাতার মধ্যে একটু হেডিং দিবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন, দেখেন কি লেখা আছে। Migrant laborers are dash an important source of labor during harvesting season. Migrant laborers are dash an important source of labor during harvesting season. ঠিক আছে? আচ্ছা, বলেন দেখি এখানে সঠিক উত্তরটা কি হতে পারে? এখানে একটু কমেন্ট করে জানাইতে হবে। Migrant laborers are dash an important source of labor during harvesting season. ওকে, আচ্ছা, মনে রাখবেন প্রশ্নের অর্থ যদি করতে যান তাহলে অনেকে হয়তো সঠিকভাবে অর্থটা করতে পারবে না, কারণ অনেকে সেন্টেন্সে ভোকাবুলারির ক্ষেত্রে দুর্বল থাকে, ভোকাবুলারির অর্থ বোঝে না। সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে শূন্যস্থানের আগে যেহেতু আপনি একটা বি ভার্ব পাইছেন, এম ইজ আর ওয়াজ ওয়ার, সো এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পরে কিন্তু সাধারণত কন্টিনিউয়াস ফর্মই হয়, মানে আইএনজি হয়, তাই তো? সো আর এর পরে এখানে শূন্যস্থানে অবশ্যই একটা আইএনজি লাগবে। তো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে দেখেন আইএনজি আইএনজি দুইটা আছে, অপশন নাম্বার বি তে কোনো আইএনজি নাই, সো এটা বাদ। অপশন নাম্বার সি তে আইএনজি আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে পরে আরো একটা ভার্ব চলে আসছে। একই সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব থাকা যাবে না, এটা একটা ফাইনিট ভার্ব, এটা একটা ফাইনিট ভার্ব, দুটা ফাইনিট ভার্ব একই বাক্যে হবে না, তার মানে এটাও বাদ। ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন, এখানের মধ্যে এই যে আর বিকামিং, দেখেন এই যে আর ইনক্রিজিংলি বিকামিং, এখন এখানে মেইন ভার্বটা হচ্ছে এই যে আর বিকামিং, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? এই যে এই অংশটা হচ্ছে মেইন ভার্ব, আর বিকামিং। ওকে, সো এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটোর মাঝখানে আপনি যেটা বসাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যে শব্দটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই সূত্রটা আপনারা খাতার মধ্যে একটু লিখে ফেলেন যে অক্সিলারি ভার্ব, খাতার মধ্যে একটু লিখে ফেলেন যে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, এটা খাতার মধ্যে একটু লিখে ফেলেন, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। সো অপশন নাম্বার এ তে তাকায় দেখেন, এখানে অক্সিলারি ভার্বের পরে এই যে মেইন ভার্ব দুটো হয়ে গেছে, ইনক্রিজিং বিকামিং, দুটা মেইন ভার্ব হয়ে গেছে। সো দুইটা মেইন ভার্ব তো হওয়া যাবে না, সো এই কারণে অপশন নাম্বার এ বাদ দিয়ে দিলাম। অপশন নাম্বার বি তো কোনো আইএনজি নাই, যে কারণে আমরা এটাকেও বাদ দিয়ে দিলাম। আবার এখানে আরো একটা মেইন ভার্ব আছে। অপশন নাম্বার সি তে দেখেন, এই দেখেন দুইটা মেইন ভার্ব হয়ে যাচ্ছে, এটা একটা মেইন ভার্ব, এটা একটা মেইন ভার্ব, দুইটা মেইন ভার্ব নেওয়া যাবে না, একই বাক্যে দুইটা মেইন ভার্ব হবে না, একটাই মেইন ভার্ব হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই দেখেন এখানে আর হচ্ছে মেইন ভার্ব, আর একে অ্যাসিস্ট করতেছে, দেখেন এই যে বিকামিং, সরি বিকামিং হচ্ছে মেইন ভার্ব, আর একে অ্যাসিস্ট করতেছে সহযোগিতা করতেছে অক্সিলারি ভার্ব আর।
সো এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটার মাঝখানে কিন্তু একটা অ্যাডভার্ব বসছে, সেটা হচ্ছে ইনক্রিজিংলি। পাইছেন? সো এখানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এই যে ডি। সো এখানে মূলত যেটা বলা হচ্ছে, যখন হারভেস্টিং সিজন চলে, দেখেন ডিউরিং হারভেস্টিং সিজন, হারভেস্টিং সিজন মানে হচ্ছে যখন ফসল উঠানো হয়, কেমন? সো ফসল উঠানোর যে মৌসুমটা, এই মৌসুমে মাইগ্রেন্ট লেবারার যারা আছে, মাইগ্রেন্ট লেবারার মানে হচ্ছে অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা কাজ করতে আরেক ডিস্ট্রিক্টে যায়, তাদের চাহিদাটা বেড়ে যায়। অর্থাৎ হারভেস্টিং সিজনে, মৌসুমে যখন ফসল উৎপাদনে, ফসল উঠানোর সময় হয়, তখন এই যে তোমার যে মাইগ্রেন্ট লেবারার আছে তাদের চাহিদাটা অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন? এটাই বোঝানো হচ্ছে আর কি। সো এই দিক থেকে চিন্তা করলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ইনক্রিজিংলি বিকামিং, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা বিষয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা জনপ্রিয় রুল হচ্ছে আপনার এই যে হোয়াইল অথবা হোয়েনের ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা জনপ্রিয় নিয়ম হচ্ছে হোয়াইল অথবা হোয়েনের ব্যবহার। মনে রাখবেন, সেন্টেন্সে যখনই আপনি হোয়াইল দেখবেন, এই যে আমি যখন সেন্টেন্সে হোয়াইল দেখব, হোয়াইলের এক অংশ যদি আপনি ইনডিফিনিট টেন্সে বসান, ইনডিফিনিট টেন্সে বসান, তাহলে অপর অংশ আপনাকে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে বসাইতে হবে। মনে থাকবে? এটা কখন হয়? ধরেন ডোন্ট মেক এ নয়েজ, মানে কোনো শব্দ কইরো না যখন তোমার বাবা ড্যাশ, তোমার বাবা কি করতেছে? তোমার বাবা ঘুমাচ্ছে। অর্থাৎ যখন তোমার বাবা ঘুমাচ্ছে বা ঘুমায় তখন শব্দ কইরো না। তো যাই হোক, এটার মিনিং এর দিকে তাকায়েন না, আপনি খালি মাথায় রাখবেন বাক্যে যখন আমরা হোয়াইল দেখব, বাক্যে যখন আমরা হোয়াইল দেখব, তখন এক অংশে যদি ইনডিফিনিট টেন্স হয় তখন অপর অংশে কন্টিনিউয়াস টেন্স বসাইতে হবে। আমি আবারও বলছি, বাক্যে যখন হোয়াইল থাকবে এক অংশে ইনডিফিনিট টেন্স হলে অপর অংশে কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? তো দেখেন এখানে প্রেজেন্ট টেন্স আছে, এই যে ডু নট মেক এ নয়েজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই এখানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কি হবে? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ টেন্স তো ঠিক রাখতে হবে। এখানে প্রেজেন্ট টেন্স হলে এখানেও প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট টেন্স হলে এখানেও পাস্ট টেন্স। ঠিক আছে? এই ধারাবাহিকতাটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। ওকে, আচ্ছা, ওকে। তো এদিক থেকে চিন্তা করলে এখানে অ্যান্সার কোনটা বলেন? ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ড্যাশ, হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং, এই যে অপশন নাম্বার এতে আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। খাতার মধ্যে একটু হেডিং দিয়ে দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খাতার মধ্যে হেডিং দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কোনটা পড়বেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কোনটা পড়বেন? ঠিক আছে, এটা খাতার মধ্যে একটু হেডিং দিয়ে দেন যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কোনটা পড়বো। খাতার মধ্যে একটু হেডিং দেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা কোনটা পড়বো। ওকে ওকে, এটা তো উল্টা ইয়া হয়ে গেছে। আচ্ছা, দেখেন এই জায়গার মধ্যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে জাস্ট। খেয়াল করছেন? এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে জাস্ট। তো মনে রাখবেন, জাস্ট, জাস্ট নাও, অলরেডি। ঠিক আছে? এই টার্মগুলো যদি থাকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, তাহলে অবশ্যই আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিলেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিলেক্ট করতে হবে। মনে থাকবে? সো দেখেন এখানের মধ্যে কিন্তু জাস্ট আছে, আমরা কি করব? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিলেক্ট করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিলেক্ট করলে দেখেন এই যে হ্যাজ আছে, হ্যাজ এর পরে শূন্যস্থানে কি লাগবে? V3 লাগবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাজ এর পরে V3, হ্যাভ এর পরে V3, হ্যাজ এর পরে V3, হ্যাভ এর পরে V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা দেখি অপশন নাম্বার এ তে আছে, দেখেন এই যে V3 অপশন নাম্বার এ তে আছে, পাইছেন? অপশন নাম্বার এ তে V3 আছে। অপশন নাম্বার বি তে আছে V2, এই যে ওয়েন্ট, এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল না, সো এটা বাদ। অপশন নাম্বার সি তে আইএনজি, অপশন নাম্বার ডি তে আইএনজি, সো দুইটা আইএনজি বাদ। তো প্রশ্নটা যথেষ্ট সহজ একটা প্রশ্ন ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। প্রথম কথা হচ্ছে হ্যাজ থাকলে পরে V3 হবে। অপশন এ তেই শুধু V3 আছে, অন্য কোনো অপশনে কিন্তু V3 নাই।
এদিক থেকে চিন্তা করলে আমরা অপশন নাম্বার এ কিন্তু অ্যান্সার নিয়ে নিতে পারি। আর বাকিগুলো বাদ হলো কেন? কারণ এখানে জাস্ট আছে, জাস্ট থাকলে আমি অবশ্যই পাস্ট টেন্স নিতে পারবো না, এই কারণে এটা বাদ দিয়ে দিছি। আর বাকি দুইটা তো তোমার টেন্সের সাথে মেলেই না, যে কারণে অটোমেটিকলি দুটো বাদ। ওকে, আচ্ছা যাই হোক, এবার চলে আসেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, এই মাত্র আমি আপনাদেরকে একটা সূত্র শিখিয়েছি যে জাস্ট, জাস্ট নাও এরা যদি থাকে তাহলে কোন টেন্স হয়? জাস্ট, জাস্ট নাও যদি থাকে তাহলে কোন টেন্স হয়? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট, জাস্ট নাও যদি থাকে তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো আপনারা আমাকে একটু বলেন তো, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কত নম্বর অপশনের মধ্যে আছে? আমাকে একটু কমেন্ট করে জানান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কত নম্বর অপশনের মধ্যে আছে একটু কমেন্ট করে জানান। দেখেন, এই যে জাস্ট নাও দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট নাও খেয়াল করছেন, এই যে জাস্ট নাও, জাস্ট নাও যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি এই শূন্য স্থানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাজ প্লাস V3, তাই তো? অথবা হ্যাভ প্লাস V3, এই যে হ্যাভ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাজ প্লাস V3, হ্যাভ প্লাস V3, তাই তো? সো অপশন নাম্বার এ তে দেখেন কোনো হ্যাজ নাই, যেই কারণে আমরা কি করব? আমরা অপশন নাম্বার এ এটা কেটে দিব, এটা বাদ। অপশন নাম্বার সি তে দেখেন এখানে হ্যাজ নাই, তার মানে এটাও আমরা কি করব? কেটে দিব। অপশন নাম্বার ডি তে দেখেন এখানে হ্যাজ নাই, শুধু হ্যাড আছে, তার মানে এটাও আমরা কেটে দিব। তাহলে একটা মাত্র অপশন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, সেটা হচ্ছে অপশন নাম্বার এই যে সি, হ্যাজ হ্যাড। তাহলে দেখেন এখানে প্রথমে কিন্তু হ্যাজ আছে, আর পরে এই যে হ্যাডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ, ঠিক আছে? এটা হচ্ছে V1, এটার V2 ফর্ম হচ্ছে হ্যাড, এটার V3 ফর্মও কিন্তু হ্যাড। তাহলে দেখেন এখানে তিনটা কনজুগেশন আমি দেখিয়েছি, এটা হচ্ছে V1, এটা V2, আর এটা হচ্ছে V3। V1, V2, V3, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল টেন্স, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট ফর্মে থাকবে হচ্ছে হ্যাজ বা হ্যাভ, পাস্ট ফর্মে থাকবে হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মেও থাকবে হচ্ছে হ্যাড। সো আমি যদি হ্যাজ এর পরে আরেকটা হ্যাড বসাই, এই যে V3 বসাই, এই যে হ্যাজ হ্যাড, তাহলে এই দুটো মিলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, হ্যাজ প্লাস V3, হ্যাজ হ্যাড। সো এটা একটা অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কত নম্বর অপশন বলেন দেখি? একটা অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ওয়াজ অপশন নাম্বার এই যে বি, একমাত্র অপশন নাম্বার বি তে আমরা এটা পেয়েছি। ওকে, ওকে। তো আসেন আমরা এবার চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন, আমরা 7 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, টেন্সের কিছু কিছু সমস্যা এই যে এরকম থাকবে যে আপনি একটু কনফিউজড হয়ে পড়বেন, কিন্তু আপনাকে একটু মাথা খাটাইতে হবে, ব্রেন খাটাইতে হবে। যদি ব্রেন ঠিক মতো খাটান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে, ঠিক আছে? সো একটু সময়টা বোঝার চেষ্টা করেন, বাক্যের গঠনটা বোঝার চেষ্টা করেন। যেমন বাক্যে বলা হচ্ছে এই ভদ্রলোক ক্লান্ত হয়ে পড়ছে, হি ইজ টায়ার্ড। টায়ার্ড মানে কি? ক্লান্ত হয়ে পড়া। তাহলে কেউ একজন ক্লান্ত হয়ে পড়ছে, নিশ্চয় একটা কারণ তো আছে। কারণটা কি? কারণ হচ্ছে সে অনেক পরিশ্রম করেছে, সে অনেক পরিশ্রম করেছে। বিষয়টা কিন্তু এমন না যে সে পরিশ্রম ভবিষ্যতে করবে, বিষয়টা কিন্তু এরকম না সে 3 দিন আগে পরিশ্রম করছে, গতকালকে পরিশ্রম করছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই মাত্র সে পরিশ্রম করছে দেখেই তার একটা ফলাফল, ফলাফলটা কি? ক্লান্তি। ফলাফলটা হচ্ছে টায়ার্ডনেস, বুঝতে পারছেন? তার মানে কোনো একটা কাজ এই মাত্র হওয়া কিন্তু ফলাফল বিদ্যমান থাকা, সেটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে আছে? কোনো একটা কাজ এই মাত্র হওয়া কিন্তু ফলাফল বিদ্যমান থাকা, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন এই ভদ্রলোক কিন্তু অলরেডি কি করছে? সে কিন্তু টায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি যে সে টায়ার্ড হয়ে গেছে। এই যে হি ইজ টায়ার্ড, এটা হচ্ছে ভাইয়া রেজাল্ট, মানে এটা হচ্ছে ফলাফল, ঠিক আছে? এটা হচ্ছে ফলাফল, মানে এই অংশটা হচ্ছে রেজাল্ট। হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়ছে, সে যে ক্লান্ত হয়ে পড়ছে এটা একটা ফলাফল কিন্তু। তাহলে কেন ক্লান্ত হয়ে পড়ছে? কারণ সে পরিশ্রম করেছে, মানে পরিশ্রম করার কাজটা কিন্তু অলরেডি সে করে ফেলছে, এই মাত্র করে ফেলছে। তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু একদম সম্পূর্ণভাবে একটা অ্যাপ্লাইড কোয়েশ্চেন, সহজ কথায়, অর্থাৎ পরিস্থিতি বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
টেন্সের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এভাবেই আপনাকে চাকরির পরীক্ষায় ফেস করতে হবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেগুলো 9th গ্রেডের পরীক্ষা বা 10th গ্রেডের পরীক্ষা, সেখানে আপনারা দেখবেন যে বেশিরভাগ প্রশ্ন আপনার প্রশ্নটা বুঝতে হবে, আপনাকে সিচুয়েশনটা বুঝতে হবে, সময়টা ক্যাচ করতে হবে, কোন সময়ে ঘটনাটা ঘটছে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা বুঝতে পারলেই সঠিক টেন্সটা বের করে ফেলতে পারবেন। কেমন? সো অনেকেই ভুলবশত এখানে অপশন নাম্বার এ দাগায়, ঠিক আছে? অনেকেই অপশন নাম্বার এ দাগায় যে হি ইজ ওয়ার্কিং এটা বলে, সো আমরা এটা নেব না। অপশন নাম্বার এ এখানে নেওয়া যাবে না। অপশন নাম্বার বি তো হবেই না, যে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স অনেক আগে কাজ করছিল দেখে ক্লান্ত হয়ে পড়ছে, এটা হাস্যকর বিষয়। আচ্ছা, সে মানে অতীতে একটা সময় কাজ করতেছিল, এটা হাস্যকর একটা বিষয়, তার মানে এটাও হচ্ছে না, এটা আমরা বাদ দিয়ে দিব। এই মাত্র কাজ করেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন এই যে অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, খেয়াল করছেন? এই যে হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স একমাত্র আমি অপশন নাম্বার ডি তে পাচ্ছি। তো আশা করা যায় আপনারা কনসেপ্টটা বুঝতে পারতেছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টই হচ্ছে এরকম যে কোনো একটা ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে এবং ওই ঘটনার কারণে একটা ফলাফল এসেছে, সেটা হলে ওই কারণের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। অর্থাৎ ঘটনা ঘটেছে কিন্তু ফলাফল বিদ্যমান, এরকম কোন সিচুয়েশন হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সো অপশন নাম্বার ডি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের রাইট চয়েস, মানে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে খুব জনপ্রিয় একটা রুল আপনি পরীক্ষার মধ্যে পাবেন, ঠিক আছে? চাকরির পরীক্ষা বলেন আর অ্যাডমিশন টেস্ট বলেন, যেটার কথাই বলেন না কেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আপনি খুবই খুবই একটা জনপ্রিয় একটা রুল, সেটা হচ্ছে যে টাইমস এর বিষয়টা, যে টাইমস, যেমন কতবার, এই যে কতবার, যেমন ধরেন আমি যদি বলি যে তুমি কতবার বসুন্ধরা সিটিতে গেছো, তুমি কতবার মুভি দেখতে গেছো, তুমি কতবার কক্সবাজার গেছো, তুমি কতবার সিঙ্গাপুর গেছো, তুমি কতবার মুভিটা দেখছো, মানে কতবার, হাউ মেনি টাইমস, 5 টাইমস, 6 টাইমস, 2 টাইমস, মানে সহজ কথা টাইমস। এই টাইমস মানে কিন্তু সময়কে বোঝাচ্ছে না, এই টাইমস মানে হচ্ছে যে কতবার কি একটা হয়েছে এটাকে বোঝানো হচ্ছে। তো যখনই আমরা এরকম কোন একটা সিগন্যাল ওয়ার্ড পাবো, সাংকেতিক শব্দ, এদেরকে সাংকেতিক শব্দ বলা হয়, এই টাইপের শব্দ যদি আপনি পান তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিবেন, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিবেন। তাহলে খাতার মধ্যে লিখে রাখেন যে কতবার থাকলে মানে টাইমস থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কতবার অথবা টাইমস, কতবার অথবা টাইমস যদি থাকে তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে এই যে হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাজ প্লাস V3, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাভ প্লাস V3। তার মানে হ্যাজ প্লাস V3 অথবা হ্যাভ প্লাস V3, হ্যাজ প্লাস V3 অথবা হ্যাভ প্লাস V3, এরা মানেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, সো যেহেতু আপনি এখন কনফার্ম হয়ে গেছেন টাইমস যেহেতু আছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো আপনারাই বলেন অপশন নাম্বার এ কেন হবে না? অপশন এ কেন হবে না? কারণ এটা পাস্ট টেন্সে আছে, দেখছেন এটা পাস্ট টেন্সে আছে, সো আমরা এটা কেটে দিব। অপশন নাম্বার বি, এটা হতে পারে, সম্ভবত এটাই অ্যান্সার হতে পারে। দেখেন এখানে কি লেখা আছে, ও একটা ঝামেলা আছে এখানে, এখানে হ্যাজ আছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, দেখেন এই যে হ্যাজ প্লাস V3, দেখছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কিন্তু অপশন নাম্বার সি তো হবেই না, কারণ এটা পাস্ট টেন্সে আছে, সো এটা হবেই না, এটা আমরা কেটে দিব। অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, খেয়াল করছেন এই যে এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই যে হ্যাভ প্লাস V3। সো যারা টাইমস দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তারা কিন্তু অনেক সময় বাকি দুটো অপশন না পড়েই তারা অপশন নাম্বার বি সিলেক্ট করে ফেলবে। অনেকে দেখবেন যে বাকি অপশন পড়ে নাই, সরাসরি অপশন নাম্বার বি সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আই দেখতে পাচ্ছেন, এই আই কিন্তু ফার্স্ট পারসন, আইটা কোন পারসন? এটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে আপনি কখনোই হ্যাজ বলবেন না, ফার্স্ট পারসনের পরে অলওয়েজ আমাকে হ্যাভ বসাইতে হবে। আই এর পরে হ্যাজ বলা যাবে না, আই এর পরে হ্যাভ বলতে হবে। আপনি কখনো বলবেন না যে আই হ্যাজ ইটেন রাইস, এটা কি কখনো বলবেন? বলবেন না। আপনি কি বলবেন? আই হ্যাভ ইটেন রাইস। আপনি কখনো বলবেন না যে আই হ্যাজ সিন দ্য ম্যাচ, এটা কি বলবেন? তাও তো বলবেন না। আপনি বলবেন আই হ্যাভ সিন দ্য ম্যাচ, রাইট? সো আই এর পরে হ্যাজ হবে না, আই এর পরে হ্যাভ হবে। তো সেই হ্যাভটা দেখেন এই যে অপশন নাম্বার ডি তে আছে, দেখছেন এই যে অপশন নাম্বার ডি তে আছে, সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
সো আপনাদের এই যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং যা যা আলোচনা হচ্ছে আপনারা মনে রাখবেন, আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে এর বাইরে আপনার খুব বেশি অংশ না পড়লেও চলবে। মোটামুটি এতটুকু প্রিপারেশন নিয়েই আগামী শুক্রবারে যাদের পরীক্ষা আছে কিংবা আগামী শনিবারে যাদের পরীক্ষা আছে, আপনারা নিশ্চিত থাকেন একদম তৎক্ষণাৎ আপনারা ফল পেয়ে যাবেন। বোঝা গেছে? অর্থাৎ শুক্রবার শনিবারে যদি কারো জব টেস্ট থেকে থাকে, আজকের ক্লাসটা A to Z ফলো করবেন, নোটসগুলো ফলো করবেন, দেখবেন এগুলাই আপনি শুক্র শনিবারে পরীক্ষায় পাচ্ছেন, একদম গ্যারান্টি। আচ্ছা, এবার চলে আসেন নেক্সট প্রশ্নে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। আচ্ছা, এইটার ব্যাখ্যা অলরেডি আমি দিয়ে ফেলেছি। 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে সেটার ব্যাখ্যাটা আপনারা এইমাত্র কিন্তু আমার কাছ থেকে শুনেছেন। কি শুনেছেন একটু বলেন দেখি। যে এখানের মধ্যে টাইমস আছে, খেয়াল করছেন? এই যে এখানের মধ্যে টাইমস আছে, কিন্তু টাইমস যেহেতু এখানের মধ্যে টাইমস আছে, তো আপনারা জানেন টাইমস মানেটা কি বলেন তো? টাইমস মানেই হচ্ছে কতবার। টাইমস মানেই হচ্ছে কতবার, রাইট? সো আমাকে একটু বলবেন যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। ঠিক আছে, তো আমরা তো জানি যে কতবার, এই যে টাইমস কতবার, এটা থাকা মানেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? কতবার এটা থাকা মানেই কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো অপশন নাম্বার এ তে তাকায় দেখেন, এটা পাস্ট টেন্সে আছে, সো এটা হচ্ছে না। অপশন নাম্বার বি তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। অপশন নাম্বার সি তে পাস্ট টেন্স আছে, সো এটা হচ্ছে না। অপশন নাম্বার ডি তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তার মানে দুইটা অপশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তো এর মধ্যে যেহেতু সাবজেক্টটা হচ্ছে আই এর সাথে আমি হ্যাজ বলতে পারবো না, আই এর সাথে অবশ্যই আমাকে হ্যাভ বলতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার 4, আই হ্যাভ ভিজিটেড। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা খুব জনপ্রিয় সমস্যা যেটা আপনারা পরীক্ষায় ফেস করবেন, ঠিক আছে, সেটাও আমি আপনাদেরকে একটু বলে দেই। কখনো কখনো আপনারা দেখবেন যে কিছু প্রশ্নের শেষে এই শব্দটা থাকবে, মানে লাস্ট থাকবে। কিছু প্রশ্নের শেষে লাস্ট থাকে, আবার কিছু প্রশ্নের শেষে এই যে দি লাস্ট থাকে। ঠিক আছে, তো মনে রাখবেন এরা উভয়ই কিন্তু সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই বসে। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষের অংশে কখনো দেখবেন শুধু লাস্ট আছে, আবার কখনো দেখবেন লাস্টের আগে দি আছে, দি লাস্ট আছে। কেমন এই টেকনিকটা? এটা আপনারা ট্রিপল স্টার দিয়ে খাতার মধ্যে টেকনিকটা একটু লিখে রাখেন। সবাই খাতার মধ্যে একটু লিখে ফেলেন, এভরিওয়ান খাতার মধ্যে একটু লিখে ফেলেন। যখনই আপনারা লাস্ট দেখবেন, লাস্টের আগে অবশ্যই আপনাকে বসাইতে হবে হচ্ছে সিন্স। ঠিক আছে, লাস্টের আগে কাকে বসাবেন? লাস্টের আগে সিন্স বসাবেন। মনে থাকবে, যখনই লাস্ট দেখবেন লাস্টের আগে কাকে বসাবেন? লাস্টের আগে সিন্স বসাবেন। ওকে, কিন্তু যখন আপনি দি লাস্ট দেখবেন, এই যে দি লাস্ট, তো এটার পূর্বে আপনাকে ফর বসাতে হবে, এই যে ফর। সো এটা একটা এক্সক্লুসিভ টেকনিক, আপনারা খাতার মধ্যে একটু লিখে রাখেন। দেখেন এই পুরো বাক্যটা পইরা আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যাবেন যে আমি কি এখানে সিন্স বলবো নাকি আমি এখানে ফর বলবো। যদিও এখানে অপশনে ফর নাই, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নের অপশনে আপনি দেখবেন সিন্সের পাশাপাশি ফরও থাকবে। সো অনেকেই কনফিউজড হয়ে পড়ে যে আমি কি এখানে সিন্স নেব নাকি আমি এখানে ফর নিব। অনেকেই কনফিউজড হয়ে পড়ে আমি এখানে সিন্স নেব নাকি আমি এখানে ফর নিব, আমি এখানে কোনটা নেব। ঠিক আছে, অনেকে একটু কনফিউজড হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু মনে রাখবেন, যখনই আপনারা দেখবেন যে আপনার লাস্ট আছে, শুধু লাস্ট আছে কোনো একটা ইংরেজি বাক্যের শেষে, যদি আমরা দেখি যে এখানে লাস্ট আছে, কোনো একটা ইংরেজি বাক্যের শেষে যদি আমরা দেখি লাস্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সিন্স। অপশনে কাকে বসাবো? অপশনে সিন্সকে বসাবো। আর যদি আমরা দেখি যে দা লাস্ট আছে, তাহলে আমরা কাকে বসাবো? আমরা ফরকে বসাবো। কাকে বসাবো? আমরা এখানে ফরকে বসাবো। রিল নাও একটু কথা হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু দেখেন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নের একদম শেষের দিকে দেখেন এখানে শুধু লাস্ট আছে, তাহলে আমরা এখানে কাকে বসাবো? আমরা এখানের মধ্যে সিন্সকে বসাবো, এই যে সিন্স। তাহলে অপশন নাম্বার কোনটা সঠিক? অপশন নাম্বার 4 হচ্ছে সঠিক, এই যে ডি নাম্বার অপশন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমরা এখন আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, 11 নম্বর কোয়েশ্চেন। ওকে, দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ লাস্ট টিউজডে। ওকে,
এই বাক্যের মধ্যেও আপনারা আমাকে একটু বলেন দেখি যে এখানের মধ্যে কি দা লাস্ট আছে নাকি শুধু লাস্ট আছে, আমাকে একটু বলতে হবে। দেখেন আমাদের এই 11 নম্বর প্রশ্নে এই যে শুধু লাস্ট আছে, এখানে কিন্তু দি শব্দটা নাই, এই দি শব্দটা নাই। যদি লাস্টের আগে দি না থাকে তাহলে আমরা কাকে বসাবো? আমরা সিন্স বসাবো। আর লাস্টের আগে যদি দি থাকতো তাহলে আমরা কাকে বসাইতাম? আমরা ফরকে বসাইতাম। দেখেন অপশনে দুইটাই আছে, কিন্তু অপশনে ফরও আছে, অপশনে সিন্সও আছে। খেয়াল করছেন? অপশনে ফরও আছে, অপশনে সিন্সও আছে। যেহেতু আমরা এখানে লাস্ট পেয়েছি তাহলে আমরা ফর বলতে পারবো না, আমরা এখানে সিন্সকে নেব। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সিন্স। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট টিউসডে। ওকে ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমরা 12 নম্বর প্রশ্নে একটু চলে আসলাম। কোয়েশ্চেন নাম্বার 12, দেখেন এটার অ্যান্সারটা কি হতে পারে। অ্যান্সার কোনটা সেটা বলার আগে আমি একটু আলোচনা একটু বলে ফেলি। এতক্ষণ পর্যন্ত আমরা মূলত আলোচনা করেছি প্রেজেন্ট টেন্সকে নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটা হচ্ছে টেন্সের মধ্যে, মানে প্রেজেন্ট টেন্সের মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই তিনটা নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে। এখন আসবো আমরা একটু পাস্ট টেন্স নিয়ে আলোচনা করি। পাস্ট টেন্স কেমন? সো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে এখানে, দেখেন ইট হ্যাজ বিন ওভার 3 সেঞ্চুরিজ ড্যাশ শাহজাহান ড্যাশ দ্য তাজমহল। অর্থাৎ প্রায় 3 শতকেরও বেশি হয়ে গেছে, মানে 300 বছরেরও বেশি হয়ে গেছে যে সম্রাট শাহজাহান উনি তাজমহল বানাইছিলেন। 300 বছরেরও বেশি সময় হয়ে গেছে যে সম্রাট শাহজাহান কি বানাইছিল? তাজমহল বানাইছিল। এখন ভাইয়া আমার একটু আপনারা বলতে পারেন যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে, এইটা আজকে বানাইছে? কালকে বানাবে? অবশ্যই না। পরশুদিন বানাবে? অবশ্যই না। 2 বছর পরে বানাবে? তাও তো না। এটা অনেক আগে বানায় ফেলছে, মানে ঘটনা কিন্তু অনেক আগেই শেষ। যেই সব ঘটনা পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়, পুরোপুরি ভাবে শেষ, পুরোপুরি ভাবে শেষ, খাতার মধ্যে লিখে ফেলেন। আজকের নোটটা নিশ্চয়ই ক্লাসের শুরু থেকে আপনারা যেরকম নোট করে আসতেছেন, এখনো ঠিক একই ধারাবাহিকতায় পুরোটা ক্লাস নোট করে করেই কিন্তু শেষ করতে হবে আপনাকে। কারণ আমি আজকের এই একটা ক্লাসেই টেন্সের A to Z আপনাকে বলে দিচ্ছে। সো আপনি চাকরির পরীক্ষা সামনে যেটাই অংশগ্রহণ করেন না কেন, কিংবা যদি কোনো ভর্তি পরীক্ষাতেও অংশগ্রহণ করেন, আপনার টেন্সের আজকের আলোচনা থেকে আপনি ইনশাল্লাহ অনেক 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 বেশি উপকৃত হবেন। ঠিক আছে, ওকে। দেখেন, যদি কোনো ঘটনা পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়, কোনো ঘটনা যদি পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি 1.1K। ও মাই গড, কিভাবে সম্ভব? আচ্ছা, আমাদের সাথে পার্টিসিপেন্ট আমরা দেখতে পাচ্ছি 1.1K পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা এই মাত্র দেখতে পাচ্ছি আমাদের সাথে 1.1K। হাউ কুড, ও মাই গড, তার মানে আমাদের গ্রুপে যারা রয়েছেন, আমাদের ভাই ব্রাদাররা, ওনারা ইনশাল্লাহ এই মুহূর্তে জয়েন করে ফেলছেন আমাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, দেখেন ইট হ্যাজ বিন ওভার 3 সেঞ্চুরিজ ড্যাশ শাহজাহান ড্যাশ দ্য তাজমহল। অর্থাৎ প্রায় 300 বছরেরও বেশি হয়ে গেছে যে সম্রাট শাহজাহান তাজমহল বানাইছিলেন। এই সেন্টেন্সটা পড়ে আপনার আর বোঝার বাকি নাই যে ঘটনা পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে। ঘটনা যদি পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়, আপনি সিলেক্ট করবেন V2। V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। V2 মানে কি বলেন তো? V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, রাইট? সো আসেন পাস্ট ইনডিফিনিট টেন্স কোন কোন অপশনের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে সেটা আমরা একটু খুঁজে বের করি। অপশন নাম্বার এ তে এটা প্রেজেন্ট টেন্স, সো এটা হচ্ছে না। অপশন নাম্বার বি তে এই যে হ্যাজ তো অবশ্যই প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে না। অপশন নাম্বার সি তে এই দেখেন বিল্ড, এটা হচ্ছে পাস্ট টেন্স, তার মানে এটা হতে পারে। অপশন নাম্বার ডি তে দেখেন এখানে পাস্ট টেন্স আছে কিন্তু এটার কিন্তু কোনো অর্থই দাঁড়ায় না। কারণ তাজমহল কিন্তু উনি স্বপ্ন দেখছিলেন না যে উনি তাজমহল বানাবে, উনি অলরেডি তাজমহল বানায় ফেলছে। কিন্তু তাজমহল কিন্তু তার কোনো স্বপ্ন ছিল না, কিংবা তিনি স্বপ্ন দেখছিলেন, বিষয়টা এরকমও না। তাজমহল অলরেডি উনি বাস্তবায়ন করে ফেলছেন, তাজমহল উনি বানায় ফেলছেন, কাজটা কিন্তু পুরোপুরি ভাবে শেষ করে গেছেন। এই কারণে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিব। একমাত্র অপশন নাম্বার সি তে দেখেন এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
কারণ আরেকটা প্রশ্ন আপনি করতে পারেন যে স্যার এখানে সিন্স কেন হলো, তাই তো? প্রথম গ্যাপে সিন্স হয়েছে কারণ এই যে 3 শতক 3 সেঞ্চুরিজ, এটা কিন্তু একটা সুনির্দিষ্ট সময়, একটা ফিক্সড টাইম, একটা স্পেসিফিক টাইম। যদি স্পেসিফিক টাইম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে সিন্স বসাতে হয়। আর যদি ডিউরেশন বোঝায়, মানে একটা ব্যাপ্তি বোঝায়, তাহলে ফর বসাইতে হয়। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার সিন্স এবং ফরের মধ্যে পার্থক্যটা বলেন, যে কখন সিন্স হয় আর কখন ফর হয়। আমরা কখন সিন্স বলবো আর কখন আমরা ফর বলবো, সিন্স এবং ফর এই দুইটার মধ্যে পার্থক্যটা কি বলতে পারেন? সিন্স মানে হচ্ছে স্টার্টিং অফ টাইম, মানে স্টার্টিং অফ টাইম, স্টার্টিং অফ টাইম। অনেকে এটাকে পয়েন্ট অফ টাইমও বলে, পয়েন্ট অফ টাইমও বলে। আবার অনেকে বোঝার জন্য বলে হচ্ছে সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট সময়, মানে বোঝার সুবিধার্থে অনেকে নির্দিষ্ট সময় বলে, নির্দিষ্ট সময় বা সুনির্দিষ্ট সময় বা স্পেসিফিক টাইম। আর এটার মূলত বিষয়টা হচ্ছে স্টার্টিং অফ টাইম, সময়ের সূচনা, পয়েন্ট অফ টাইম, সময়ের সূচনা। আচ্ছা, ধরেন আপনি যদি বলেন যে আমি 1994 সালে ঢাকায় আসছি, আমি ঢাকায় কবে আসছি? আমি 1994 সালে ঢাকায় আসছি। তাহলে এই যে আপনি 1994 সালে ঢাকায় আসছেন, এটা কিন্তু একদম স্পেসিফিক একটা টাইম। স্পেসিফিক কোনো টাইম যদি বোঝানো হয় তাহলে আমাকে অবশ্যই সিন্স বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি যদি এভাবে বলি যে আমি 10 বছর ধরে ঢাকায় বাস করি, আমি 10 বছর ধরে ঢাকায় বাস করি, দেখেন 10 বছর এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট টাইম না, বরঞ্চ এটা একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, ডিউরেশন বোঝাচ্ছে। যদি ডিউরেশন বোঝায় তাহলে আমাকে ফর বলতে হবে। যেমন আমি যদি বলি আমাদের আজকের জব মাস্টারের আজকের এই যে ক্লাসটা, এটা হচ্ছে 1.5 ঘন্টা ব্যাপী একটা ক্লাস, তাহলে দেখেন 1.5 ঘন্টা হচ্ছে একটা ডিউরেশন। ডিউরেশন যদি বোঝায় তাহলে আমি বলবো ফর, মানে ফর 1.5 আওয়ার্স, তাই তো? অথবা ফর 2 আওয়ার্স। কিন্তু আমি যদি বলি আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছে 9টার সময়, তাহলে দেখেন এই যে 9টা, একটা 9টার সময়, 9টা থেকে ক্লাস শুরু হয় বা 9টার সময় ক্লাস শুরু হয়েছিল, এই যে 9টা একটা স্পেসিফিক টাইম, কিন্তু সেক্ষেত্রে আমাকে সিন্স বলতে হবে, ঠিক আছে? এই তাহলে আসেন আমরা এখানে চলে যাই আমাদের নেক্সট কোয়েশনে। নেক্সট কোয়েশন, আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমি আপনাদেরকে কি বলেছি, যে যেই ঘটনাটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে একটা ঘটনা পুরোপুরিভাবে শেষ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেটা কি? সরি, একটা ঘটনা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সরি ফর মাই স্লিপ অফ টাং, আচ্ছা, আমি আবার একটু কারেকশন করে দিচ্ছি। একটা ঘটনা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? আর একটা ঘটনা অতীতের কোনো একটা সময়ে চলমান ছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সমস্যা হচ্ছে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আপনি বিশেষ কোনো রুলস দিয়ে মনে রাখতে পারবেন না। এটা আপনাকে সেন্টেন্সটা পড়ে, মানে কোয়েশ্চেনটা পড়ে আপনাকে একটু বুঝে নিতে হবে যে কোনো ঘটনা অতীতে চলতেছিল এরকম কিছু বোঝাচ্ছে কিনা। তো তো আসেন আমরা এই সেন্টেন্সটা একটু পড়ি। দেখেন এখানে বলা হচ্ছে আই কুইকলি লস্ট ইন্টারেস্ট ইন মিস্টার রহিমস স্টোরি। অর্থাৎ খুব দ্রুতই আমরা মিস্টার রহিমের স্টোরিতে আমরা কিন্তু আগ্রহ হারাই ফেলছিলাম। মানে মিস্টার রহিম নামক একজন ব্যক্তি, উনি গল্প গুজব করতেছিলেন, কিন্তু তার গল্পের মধ্যে আমরা আগ্রহ হারাই ফেলছি। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে হি ওয়াজ ড্যাশ হিমসেলফ, অর্থাৎ সে একটা কথা বারবার করে বলতেছিল, একটা কথা বারবার করে সে বলছিল। তাহলে দেখেন বিষয়টা কিন্তু চলমান অবস্থায় ছিল, কারণ এটা পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে। লস্ট হচ্ছে পাস্ট টেন্স, মানে অতীতকালে আমরা কোনো একটা বিষয়ে আগ্রহ হারাই ফেলছিলাম। অতীতকালে কোনো একটা বিষয়ে আমরা আগ্রহ কি করেছি? হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেলেছিলাম? কারণ ওই ভদ্রলোক, যে ভদ্রলোকের গল্প আমরা শুনতেছিলাম, উনি একটা কথা বারবার করে বলছিলেন, তার মানে উনি একটা কাজ করতেছিলেন, একটা কাজ চলমান ছিল, এই চলমান ছিল দেখে আমরা আগ্রহ হারাই ফেলছিলাম। সো বোঝাই যাচ্ছে দ্বিতীয় যে ঘটনাটা এটা কিন্তু কন্টিনিউয়াস অবস্থায় ছিল এবং এটা অতীতকালে ছিল, এই কারণেই এটা অতীতকালের টেন্স, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রয়োগ করতে হবে। এইটা কিন্তু আপনি কোনো রুল দিয়ে মনে রাখতে পারবেন না। যেমন আপনি যদি বলেন যে ভাই এটা পাস্ট টেন্সে আছে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এটা পুরো মানে গাঁজাখুরি একটা কথাবার্তা হবে।
সো এটা আপনি কোনো রুল দিয়ে কোনো টেকনিক দিয়ে আপনি এটা সলভ করতে পারবেন না, এটা সম্পূর্ণ সিচুয়েশন ডিমান্ডস। অর্থাৎ আপনি যদি এরকম প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করে থাকেন, প্রচুর প্রচুর টেন্স রিলেটেড কোয়েশ্চেন আপনি যদি এক্সারসাইজ করে থাকেন, তখন আপনি প্রশ্ন দেখেই বুঝতে পারবেন যে কোন সিচুয়েশনে কোন টেন্সটা হবে। ঠিক আছে? আর আজকের ক্লাসে যেহেতু আপনি রুলগুলো জানতে পারতেছেন, টেকনিকগুলা কিছুটা হলেও বুঝতে পারতেছেন, ঠিক আছে, সো এগুলা নোট করে নিয়ে আপনি প্রচুর কোয়েশ্চেন সলভ করবেন। এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য জব মাস্টার থেকে আপনাদেরকে একটা ওয়ার্কশিট দেওয়া হবে, একটা অ্যাসাইনমেন্টের কপি দেওয়া হবে, সেটা টেন্সের উপরে, যেখানে আপনার অনেকগুলা অর্থাৎ শতাধিক হান্ড্রেডস অফ টেন্স রিলেটেড কোয়েশ্চেন্স ওখানে সেট করা থাকবে। সবগুলাই হচ্ছে নবম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত আপনি যেখানেই পরীক্ষা দিবেন ওখানে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আমি ভাগ করে দিয়েছি। যারা 9th গ্রেডে পরীক্ষা দিবেন তাদের জন্য টেন্সের কোয়েশ্চেন্স গুলাকে একটা স্লটে দেওয়া আছে, আবার 10ম থেকে 14 গ্রেড পর্যন্ত একটা স্লটে দেওয়া আছে। এর পরবর্তী যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আবার টেন্স রিলেটেড প্রশ্নগুলোকে সেপারেট করে দেওয়া হয়েছে। সো আপনারা যদি ওই পিডিএফটা সংগ্রহ করতে চান, টেন্সের এক্সক্লুসিভ এক্সারসাইজ বুক বলতে পারেন, পিডিএফ বুক, সো এটা যদি আপনি সংগ্রহ করতে চান আপনি আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এটা প্রোভাইড করব। এবং কমেন্ট করে একটু জানান, তাহলে যারা যারা কমেন্ট করবেন তাদেরকেও ইনশাল্লাহ আমরা এটাকে আপনাদের কমেন্টের রিপ্লাইতে আমরা ক্লাসের পরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, এখানে ওয়াজ যেহেতু আছে, ওয়াজের পরে আইএনজি বসাইতে হবে। ওয়াজের পরে আইএনজি অপশন নাম্বার সি তে আছে, দেখেন এই যে রিপিটিং, পাইছেন, এই যে ওয়াজ রিপিটিং হিমসেলফ, সঠিক উত্তর রিপিটিং হবে। ওকে ওকে, এবার আমরা চলে যাই 14 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা চমৎকার টেকনিক আছে। এই টেকনিকটা আপনারা বিশেষভাবে একটু মনে রাখবেন, বিশেষভাবে মনে রাখবেন। পাস্ট টেন্সে হোয়েনের ব্যবহার, অর্থাৎ হোয়েন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আপনি ব্যবহারটা কিভাবে করবেন, মানে পাস্ট টেন্সে হোয়েনের ব্যবহারটা কেমন হবে, তাই তো? পাস্ট টেন্সে হোয়েনের ব্যবহারটা কেমন হবে, পাস্ট টেন্সে হোয়েনের ব্যবহার, তাই তো? মনে রাখবেন, হোয়েনের এক অংশে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স, হোয়েনের এক অংশে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হোয়েনের অপর অংশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অবশ্যই কি হবে বলেন দেখি? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে এটা মনে রাখবেন, হোয়েনের এক অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অথবা এক অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অপর অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কি মনে থাকবে? সো খাতায় একটু লিখে রাখেন, প্রত্যেকে খাতায় লিখে রাখেন যে হোয়েনের এক অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, তো এখন আমরা একটু চেক করে দেখি 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি একটু চেক করি, দেখেন এখানে হোয়েনের পরের অংশে দেখেন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ওয়াজ কুকিং, খেয়াল করছেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে অবশ্যই হোয়েনের প্রথম অংশে কি হবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট? পাস্ট ইনডিফিনিট টেন্স আমি দেখতে পাচ্ছি এই যে অপশন নাম্বার ডি তে আছে, সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কত নম্বর কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাম্বার 15। ওকে, আচ্ছা, 15 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আকবর ড্যাশ টেলিভিশন এট 7 o'clock লাস্ট নাইট। এটা একদম সহজ, মানে পাস্ট টেন্সের মধ্যে আমি মনে করি এটা সবচেয়ে সহজ। আপনি কোনো একটা প্রশ্নের মধ্যে যদি এরকম কোন সিগন্যাল ওয়ার্ড পেয়ে যান, এই যে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অথবা ইয়াস্টারডে, তাই না? সো এরকম যদি কোনো সিগন্যাল ওয়ার্ড আপনি পেয়ে যান তাহলে সেটা সরাসরি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার অথবা ইয়াস্টারডে, এরকম কোনো কিছু থাকলে সেটা কি হবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এই যে ওয়াস্ট, পাইছেন? আর কোনো অপশনে কি আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, এটাই কিন্তু আমাদের সবার ধারণা, রাইট? এটাই কিন্তু আমাদের সবার ধারণা যে লাস্ট নাইট, লাস্ট ইয়ার এরকম যদি থাকে তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট? তো এই কনফিডেন্স থেকেই সবাই অপশন নাম্বার এই কিন্তু আমার সাথে সাথে বলতেছেন, তাই না? সবাই কিন্তু অনেকেই অপশন নাম্বার এই মনে মনে ধরে নিয়েছেন যে এটাই মনে হয় কারেক্ট অ্যান্সার হবে, তাই তো? আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার সি, এই যে এটা,
সঠিক উত্তর অপশন নাম্বার সি। তাহলে দেখেন, এতদিন পর্যন্ত আমরা জেনে আসছি যে কোনো একটা সেন্টেন্সের শেষের অংশে বা সেন্টেন্সের কোথাও যদি লাস্ট প্লাস সময় থাকে, মানে লাস্ট উইক, লাস্ট নাইট, তাই না, তারপর ইয়াস্টারডে, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে যায়, রাইট? কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে লাস্ট থাকার পরেও এটা পাস্ট ইনডিফিনিট না হয়ে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স উত্তর হবে। কেন হবে? জাস্ট প্রশ্নের স্ট্রাকচারের কারণে, মানে প্রশ্নের অর্থের কারণে। আপনি অর্থটার দিকে একটু তাকান। এখানে বলা হচ্ছে আকবর নামক একজন ব্যক্তি, সে গতকাল একদম স্পেসিফিক একটা সময়ের কথা মেনশন করা আছে, সেটা হচ্ছে 7 o'clock, পাইছেন? অর্থাৎ গতকাল সন্ধ্যা 7টার কথা বলা আছে। সো যখন স্পেসিফিক কোন একটা সময় মেনশন করে দেয়া থাকবে তখন লাস্ট থাকা সত্ত্বেও সেটা আর ইনডিফিনিট টেন্স হবে না, সেটা কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে এই তথ্যটা খাতার মধ্যে একটু লিখে ফেলেন সবাই। লাস্ট প্লাস সময় থাকা সত্ত্বেও সময়ের উল্লেখ থাকলে, এই যে সময়ের উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, এই কথাটাও খাতার মধ্যে একটু লিখে ফেলেন। ঠিক আছে, কথাটা খাতার মধ্যে একটু লিখে ফেলেন। ওকে ওকে, সময়ের উল্লেখ থাকলে সবাই একটু খাতার মধ্যে লিখে রাখেন যে সময়ের উল্লেখ থাকলে লাস্ট থাকা সত্ত্বেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সময়ের উল্লেখ থাকলে, যে সময়ের উল্লেখ থাকলে লাস্ট প্লাস সময় থাকা সত্ত্বেও কি হবে বলেন দেখি, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, এই যে ওয়াজ ওয়াচিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, রাইট? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 দেখেন কি লেখা আছে, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। তো মনে রাখবেন এই যে বিফোর দেখতে পাচ্ছেন, বিফোর, মনে রাখবেন বিফোরের পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এইটা আপনারা ছোটবেলায় পড়ছিলেন, যখনই আমরা বিফোর দেখবো, এই যে বিফোর, অথবা আমরা যদি আফটার দেখি, বিফোর অথবা আফটার, মনে থাকবে বিফোর অথবা আফটার। বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে কে হবে, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। সো এই স্ট্রাকচারটা আমরা একটু মনে রাখবো। প্রশ্নে যখনই আমরা বিফোর বা আফটার দেখব, বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট হবে, যদি এখানে আফটার থাকে তাহলে আফটারের পরের অংশে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আপনারা সবাই জানেন যে হ্যাড প্লাস V3, এই যে হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নটার মধ্যে এই যে বিফোর আছে, খেয়াল করছেন না, যে বিফোর আছে, বিফোরের আগের অংশে শূন্যস্থান দেয়া আছে। তো আমরা তো খাতার মধ্যে লিখেই নিয়েছি বিফোরের আগের অংশে শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে হ্যাড প্লাস V3 হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। সো অপশন থেকে খুঁজে বের করেন যে কোন অপশনে হ্যাড প্লাস V3 আছে, কোন অপশনে হ্যাড প্লাস V3 আছে। অপশন নাম্বার এ তে তাকায় দেখেন, এখানে কিন্তু হ্যাড প্লাস V3 নাই। অপশন নাম্বার বি তে দেখেন হ্যাড প্লাস V3 নাই। অপশন নাম্বার সি তে কিন্তু এই যে হ্যাড প্লাস V3 আছে। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, এবার আসেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে একটু চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 দেখেন, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। এই যে বিফোর আছে, আপনারা প্রত্যেকেই জানেন যে বিফোরের পূর্বে কি হয়, পাস্ট পারফেক্ট। একটু আগে আপনাদেরকে লিখে দিয়েছিলাম বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। এই যে দেখেন এখানে হ্যাড প্লাস V3 কিন্তু আছে, পাইছেন, হ্যাড প্লাস V3 কিন্তু আছে। আর বিফোরের পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে V2। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি বলেন তো, V2। সো কত নম্বর অপশনে V2 আছে একটু খুঁজে বের করেন। এই যে অপশন নাম্বার এতেই কিন্তু V2 আছে, দেখছেন এই যে রিটায়ার্ড, এটা হচ্ছে V2। বাকি কোনো অপশনে কিন্তু V2 নাই। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা ফিউচার ইনডিফিনিট, তার মানে একটাও কিন্তু V2 ফর্মে নাই। V2 ফর্মে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে একমাত্র অপশন নাম্বার এতেই আমরা পেয়েছি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট সেম কোয়েশ্চেন, 18 নম্বর প্রশ্নটাও সেম কোয়েশ্চেন, বিফোর এবং আফটার থেকে আসা একটা সমস্যা। তো আপনারা আমাকে একটু বলেন দেখি 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি আপনারা করতে পারবেন কিনা। সেম টাইপের কোয়েশ্চেন, দেখেন এখানে কি লেখা আছে, এই যে বিফোর আছে, আপনারা একটু চেক করবেন যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর পরে পাস্ট ইনডিফিনিট আছে কিনা। দেখেন এখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট। এই যে হ্যাভ প্লাস V3, এটা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে এটা বাদ।
অপশন নাম্বার বি তে দেখেন এই যে পাস্ট পারফেক্ট হ্যাড লুকড, এটা পাস্ট পারফেক্ট, আবার বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, তার মানে এটা হতে পারে। অপশন নাম্বার সি তে বিফোর এর পূর্বে পাস্ট টেন্স ইউজ করছে, সো এটা বাদ। অপশন নাম্বার ডি তে বিফোর এর পূর্বে প্রেজেন্ট টেন্স ইউজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছে, তার মানে এটাও বাদ। সো একমাত্র অপশন নাম্বার বি তে তাকায় দেখেন যে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট। সো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। মনে রাখবেন যে চাকরির পরীক্ষায় টেন্সের মধ্যে মানে পাস্ট টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সো এটা আপনারা একটু বিশেষভাবে মনে রাখবেন পাস্ট পারফেক্টের বিষয়টা। ওকে, আচ্ছা এবার আসেন, আবারও একটা বিফোর আফটার রিলেটেড সমস্যা বোধহয় আমরা পেয়ে গেছি। এই যে আরেকটা প্রশ্ন বোধহয় আমরা এখান থেকে পেয়ে গেছি। দেখেন এখানে কি লেখা আছে, শি টোল্ড মি হিজ নেম আফটার হি ড্যাশ। সো আমাদের এখানের মধ্যে এখন আমরা আফটার পাচ্ছি, যে আফটার আমি একটু আগে আপনাকে বলেছিলাম বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, তাই তো? সো এই দেখেন আফটারের পরে শূন্যস্থান, সো আফটারের পরে শূন্যস্থান পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি কোথায় আছে খুঁজে বের করেন। সহজ প্রশ্ন তো, একদম সহজ প্রশ্ন। দেখেন এই যে অপশন নাম্বার একমাত্র বি তে আছে হ্যাড প্লাস ভি থ্রি, পাইছেন? এই যে হ্যাড প্লাস ভি থ্রি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো পাস্ট পারফেক্ট থেকে কিভাবে প্রশ্ন হবে আশা করি আপনারা ধারণা পাচ্ছেন, রাইট? পাস্ট পারফেক্ট থেকে কিভাবে প্রশ্ন হবে আশা করি ধারণা পাচ্ছেন। আচ্ছা আরো একটা সমস্যা দেখেন, এখানেও পাস্ট পারফেক্ট, ওই দেখেন এই দেখেন আফটার আছে কিন্তু, দেখছেন এই যে আফটার আছে, এই যে আফটার আছে, আফটারের পরে দেখেন এই যে পাস্ট পারফেক্ট আছে। সো আফটারের পরে পাস্ট পারফেক্ট, তাহলে আগেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেহেতু এটা পাস্ট পারফেক্ট তাহলে আগেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। সো পাস্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভি টু, তাই তো? অপশন নাম্বার এ তে আছে প্রেজেন্ট টেন্স মানে ভি ওয়ান, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার বি তেও দেখেন এই যে প্রেজেন্ট টেন্স এই যে ইজ আছে, তার মানে এটাও হচ্ছে না। অপশন নাম্বার সি তে যে উইল, এটা হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার টেন্সও হচ্ছে না। একমাত্র অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ভি টু আছে, প্রেসক্রাইবড, তার মানে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, আচ্ছা এবার আরো একটা সমস্যা দেখেন, এই যে আরো একটা সমস্যা, শি হ্যাড বিন ড্যাশ অ্যাজ মাচ মানি অ্যাজ শি কুড ফর দ্য রেইনি ডেজ। আচ্ছা যেহেতু এখানে হ্যাড বিন আছে, আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচার নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মনে আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে হ্যাড এর পরে একটা বিন আর বিন এর পরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? অর্থাৎ হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন হবে, হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তাই তো? তো আপনারা দেখেন এখানের মধ্যে এই যে হ্যাড বিন আছে, খেয়াল করছেন হ্যাড বিন আছে, তাহলে হ্যাড বিনের পরে এখানে কি হবে? ভার্বের সাথে আপনি একটা আইএনজি সিলেক্ট করবেন। সো অপশন নাম্বার এ তে দেখেন সেফ কিপিং, দেখেন এই যে একটা আইএনজি আছে কিন্তু, সেভিংস এখানে আইএনজির পরে আবার একটা এস লাগাই দিছে, তার মানে এটা হচ্ছে না। অপশন নাম্বার সি তে কোনো আইএনজি নাই, তার মানে এটা বাদ। অপশন নাম্বার ডি তে যে সরাসরি আইএনজি আছে সেভিং। এখন দুইটা অপশনে আইএনজি পাইছেন, এর মধ্যে এই যে সেফ কিপিং এখানে একটা হাইফেন দেয়া আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা কোনো ভার্ব না। ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি লাগবে। মনে রাখবেন এই যে সেভ, সেভ কিন্তু একটা ভার্ব, এটার সাথে আইএনজি যোগ হয়ে এই যে সেভিং, তার মানে ভার্ব প্লাস আইএনজি একমাত্র অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার এ তে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, সো অপশন নাম্বার ডি আমরা নিতে পারবো না, ঠিক আছে? সো এই অপশনটা আমরা কেটে দিলাম। ওকে, এটাকে আমরা কেটে দিলাম। ওকে, সো ক্লাসটা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা? ক্লাসে মোটামুটি ভাবে আমরা কি ক্লাসটা ধরতে পারতেছি কিনা বা বুঝতে পারতেছি কিনা সেইটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমজাদ হোসেন লিখেছেন মাশাআল্লাহ খুব চমৎকার ক্লাস। রাফিদ হাসান, রাফিদ ফ্রম আইইউ বেট ইউনিভার্সিটি, থ্যাংক ইউ রাফিদ, আইইউ বেট থেকে তুমি ক্লাস করতেছো। আচ্ছা ফাইন। আচ্ছা এবার আসেন আমরা একটু দেখি, আমাদের পরের অংশে চলে যাই। 22 নম্বর যে কোয়েশ্চেনটা, 22 নম্বর কোয়েশ্চেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা চমৎকার ব্যবহার আছে। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন অতীতে দুইটা কাজ হবে, অতীতে দুইটা কাজ হবে, কিংবা অতীতে দুইটা ঘটনা ঘটবে, ঠিক আছে? অতীতে দুইটা কাজ হবে বা দুইটা ঘটনা ঘটবে। 2 নম্বর, এর মধ্যে
একটা ঘটনা একটা ঘটনা আগে ঘটবে, একটা ঘটনা আগে ঘটবে, ঠিক আছে। আর যেইটা আগে ঘটবে, যেইটা আগে ঘটবে সেটা কিছু সময় ধরে চলবে, কিছু সময় ধরে চলবে, ঠিক আছে। সো আপনারা তিনটা পয়েন্ট খাতার মধ্যে একটু লিখে রাখেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অনেকেই আপনারা বোঝেন না কিন্তু, ঠিক আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনেকেই বোঝে না। সো এটা আপনারা খাতায় একটু লিখে রাখেন যে অতীতে দুইটা ঘটনা ঘটবে। কয়টা ঘটনা? দুইটা ঘটনা ঘটবে। এর মধ্যে একটা ঘটনা আগে ঘটবে। কি হবে? আগে ঘটবে। যেইটা আগে ঘটবে সেটা কিছু সময় ধরে চলবে। যেমন ধরেন গতকালকে আমি সারা রাত ধরে ধরেন আমি কাঠ কাটতেছিলাম, এই কারণে আমি টায়ার্ড হয়ে পড়ছিলাম। তাহলে দেখেন, আমি যদি বলি যে আমি টায়ার্ড হয়ে পড়ছিলাম, কারণটা কি? গতকালকে আমি কাঠ কাটতেছিলাম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি কাট কাটতেছিলাম। তো আমি বিষয়টা এভাবে বলতে পারি যে আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট, মানে গতকাল রাতে আমি খুব টায়ার্ড হয়ে পড়ছিলাম, যে আই ওয়াজ টায়ার্ড লাস্ট নাইট বিকজ আই হ্যাড বিন কাটিং উডস। আই হ্যাড বিন কাটিং, আই হ্যাড বিন কাটিং। দেখেন, আমি কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই বলেছি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে দুইটা ঘটনা, এর মধ্যে একটা আগে ঘটবে, যেটা আগে ঘটবে সেটা কিছু সময় ধরে চলবে। সো এই বাক্যের মধ্যে কি বলা হয়েছে ভালো করে খেয়াল করেন। When I finally arrived at the party at 10 p.m. 10টার সময়ে আমি একটা পার্টিতে যখন পৌঁছাইছিলাম, মিতা ওয়াজ অ্যানোয়েড উইথ মি, মিতা আমার উপর খুব রাগ করছিল, কারণ আই ওয়াজ লেট, কারণ আমি দেরি করে আসছিলাম, অ্যান্ড শি ড্যাশ ফর মি ফর এ ভেরি লং টাইম, এবং সে আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তার মানে বুঝতে পারতেছেন দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে ধরেন মিতা আমার জন্য অপেক্ষা করতেছিল, আরেকটা হচ্ছে আমি দেরি করে পৌঁছাইছিলাম। তাহলে কোনটা আগে হয়েছে? মিতা অপেক্ষা করতেছিল, এটা আগে হয়েছে, এবং সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল, কিছু সময় ধরে চলতেছিল, তাই না? তো এই কারণে ওই অংশটুকু মানে আগের ঘটনাটুকু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। তো সেই ক্ষেত্রে একটা অপশনে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পেয়েছি, সেটা হচ্ছে অপশন নাম্বার এ, এই যে হ্যাড বিন ওয়েটিং, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সঠিক উত্তর এটাই। ওকে, এবার আমরা চলে আসি 23 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্নে দেখেন কি লেখা আছে, আই উইল কল ইউ হোয়েন আই ড্যাশ, আই উইল কল ইউ হোয়েন আই ড্যাশ। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আমরা আলোচনা করেছি পাস্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে, আলোচনা করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে, আলোচনা করেছি পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে, আলোচনা করেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। তার আগে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এগুলো আলোচনা হয়েছে। আর এখন একদম শেষ মুহূর্তে আমরা চলে আসছি, আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তবে এই ক্ষেত্রে বলে রাখি, ফিউচার টেন্স থেকে মূলত ফিউচার পারফেক্ট টেন্স থেকেই বেশি প্রশ্ন হয়। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখান থেকে প্রশ্নের সংখ্যা খুবই কম থাকবে। বিশেষভাবে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্স আপনার পড়ার কোনো প্রয়োজন নাই, মানে এগুলো আপনি আসবে না, একদম নিশ্চিত থাকেন। আর যদি আসেও আপনি ইজিলি সলভ করতে পারবেন। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আপনি ইজিলি সলভ করতে পারবেন, কিন্তু আপনার পরীক্ষায় যেটা বেশি আসে আমি সেটাই আপনাকে দেখাবো। প্রথমে আমি একটা বেসিক সমস্যা নিয়ে আলোচনা করি, যেমন 23 নম্বর যে কোয়েশ্চেনটা এখানে বলছে আই উইল কল ইউ হোয়েন আই ড্যাশ। তার মানে এখানে বোঝানো হচ্ছে আমি যখন ফিরে আসব তখন তোমাকে ফোন দিব। দুটো ঘটনাই কিন্তু ভবিষ্যতের ঘটনা, তাই না? দুটাই কিন্তু ভবিষ্যতের ঘটনা। এখানে বলা হচ্ছে আই উইল কল ইউ, আমি ফোন দেব। কখন ফোন দিব? যখন আমি ফিরে আসব। ভুলবশত অনেকেই এই শূন্যস্থানে অপশন নাম্বার এ বসায় দেয়। যেমন আপনারা অনেকেই কিন্তু মনে মনে ডিসাইড করে ফেলছেন যে অপশন নাম্বার এ বোধহয় অ্যান্সার হবে, তাই না? যে আই উইল রিটার্ন। কিন্তু সমস্যা হচ্ছে এখানে অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে না, এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন নাম্বার বি, শুধু রিটার্ন। কারণটা কি? তাই তো, কারণটা কি? কারণটা হচ্ছে যখনই আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্স পেয়ে যাবেন, তখন কানেক্টরের পরবর্তী অংশে আবার ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করা যাবে না, অর্থাৎ ডাবল ডাবল ফিউচার ইনডিফিনিট টেন্স, ডাবল ফিউচার ইনডিফিনিট টেন্স টেন্স কি
একই বাক্যে হবে না। ডাবল ফিউচার ইনডিফিনিট টেন্স একই বাক্যে হবে না, অর্থাৎ একই সেন্টেন্সে আপনি দুইবার উইল বলতে পারবেন না, একই বাক্যে দুইবার আপনি শ্যাল বলতে পারবেন না। অর্থাৎ আপনি বলতে পারবেন না যে আই উইল কল ইউ হোয়েন আই উইল রিটার্ন, এটা বলা যাবে না। অথবা আই শ্যাল কল ইউ হোয়েন আই শ্যাল রিটার্ন, একই বাক্যে উইল একই বাক্যে শ্যাল দুইবার বলা যাবে না, একবার বলতে হবে। সো এখানে অলরেডি এখানে একবার বলা আছে, খেয়াল করছেন, একবার বলা আছে। তাহলে অবশিষ্ট যে গ্যাপটা এখানে আপনি কাকে বসাবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বসাবেন। কাকে বসাবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বসাবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বসাবেন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? একই বাক্যে ডাবল ফিউচার টেন্স হবে না, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। এক অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে অপর অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। ফিউচার টেন্স থেকে মূলত এটাই আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফিউচার টেন্স থেকে আপনার যদি প্রশ্ন আসে তাহলে আপনার এই 24 নম্বর প্রশ্নটাই আপনি পরীক্ষায় পাবেন। 24, 25, 26, আজকের স্লাইডে 26 পর্যন্ত প্রশ্ন আছে। এখন থেকে পরবর্তী প্রশ্নগুলো আপনি একটা সূত্র দিয়ে সলভ করবেন, আসেন আমরা সূত্রটা খাতার মধ্যে সবাই একটু লিখে ফেলি। এবং আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এখন আপনারা যে সূত্রটা লিখবেন ফিউচার টেন্স থেকে, ইনশাল্লাহ এটাই আপনি পরীক্ষায় পাবেন, ঠিক আছে? অর্থাৎ এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা খাতার মধ্যে একটু লিখে ফেলেন, এভরিবডি একটু লিখে ফেলেন। দেখেন, বাই প্লাস সময় থাকলে, বাই প্লাস সময় থাকলে, বাই প্লাস সময় থাকলে, ঠিক আছে, কি হবে বলেন দেখি? বাই প্লাস সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। বাই প্লাস সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, বাই প্লাস সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স মানেটা কি বলেন দেখি? ফিউচার পারফেক্ট টেন্স মানেটা কি? ফিউচার পারফেক্ট টেন্স মানেই হচ্ছে উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3, এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। উইল হ্যাভ প্লাস V3 অথবা শ্যাল হ্যাভ প্লাস V3। আর যদি বাক্যটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে হ্যাভ এর পরে একটা বিন বসে যাবে, অর্থাৎ বলতে হবে উইল হ্যাভ বিন প্লাস V3, শ্যাল হ্যাভ বিন প্লাস V3। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে বিন ছাড়া, আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে বিন সহ, ঠিক আছে? সো আমাদের সূত্রটা কি একটু বলেন দেখি? সূত্রটা হচ্ছে বাই প্লাস সময় যদি থাকে, এখন এটা কেমন হতে পারে? ধরেন এটা হতে পারে এরকম, যে বাই দ্য নেক্সট মান্থ, ধরেন এভাবে লেখা আছে বাই দ্য নেক্সট মান্থ, ঠিক আছে? বাই দ্য নেক্সট মান্থ, তাহলে দেখেন বাই প্লাস সময় কিন্তু পেয়ে গেলাম, বাই দ্য নেক্সট মান্থ বাই প্লাস সময়। আবার এমন হতে পারে বাই দ্য নেক্সট উইক বাই প্লাস সময়, তাই না? বাই দ্য নেক্সট উইক বাই প্লাস সময় হতেই পারে। আবার হচ্ছে বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, এটাও কিন্তু বাই প্লাস সময়। সো বাই প্লাস সময় থাকা মানেই ফিউচার পারফেক্ট টেন্স। সো এখন আপনারা পরপর 3টা প্রশ্ন এক টানে সলভ করবেন, এক টানে। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বলেন তো? বাই দিস টাইম। দেখেন বাই প্লাস সময় কিন্তু আছে, তাহলে সঠিক উত্তর অলরেডি কমেন্ট করেছেন রণবীর রুদ্র কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। রণবীরের উত্তরটা কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে উইল হ্যাভ আছে, উইল হ্যাভ এর পরে তো একটা V3 লাগবে, ওই V3টা কোথায়? এই V3টা এই যে প্রশ্নে দেয়া আছে, এই যে রিজাইন্ড প্রশ্নে দেয়া আছে, পাইছেন? উইল হ্যাভ প্লাস V3, প্রশ্নের মধ্যে V3টা আছে, এই যে উইল হ্যাভ আছে আর তারপরে এই যে V3 আছে। ওকে ফাইন, এবার আমরা চলে যাচ্ছি 25 নাম্বার কোয়েশ্চেন। একটু কমেন্ট করে ফেলেন দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে। 25 নম্বর প্রশ্ন, এটা সবাই একটু কমেন্ট করেন যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 25, সঠিক উত্তরটা কি হতে পারে? বাই 2010 আই ড্যাশ ফর দিস ফার্ম ফর 15 ইয়ার্স। তো আপনি দেখেন এখানে কিন্তু বাই প্লাস সময়ের উল্লেখ আছে। আচ্ছা, একটু এখানে একটা বিষয় বলে রাখি, পরীক্ষায় কিন্তু কখনোই এই 2010 থাকবে না, এটা 2026 চলতেছে, তাই তো? সো এখন সামনে যদি আপনার এই প্রশ্নটা আসে তাহলে এখানে লেখা থাকবে বাই 2027, অর্থাৎ 2027 অথবা 2029। ফিউচার একটা সময়ের উল্লেখ থাকবে, এরকম অতীতের সময় থাকবে না কিন্তু। ওকে, কারণ এই প্রশ্নটা 2010 সালে আসছিল দেখে এখানে 2010 লেখা। আচ্ছা, বাই 2010 কেমন? বাই প্লাস সময় আছে, ফিউচার পারফেক্ট টেন্স কত নম্বর অপশনের মধ্যে আছে একটু বলে ফেলেন। সঠিক উত্তর এই দেখেন অপশন নাম্বার ডি এর মধ্যে আছে, এই যে অপশন নাম্বার ডি, উইল হ্যাভ প্লাস V3, এই যে উইল হ্যাভ প্লাস V3, পাইছেন?
ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আর সর্বশেষ আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 26। আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দেখেন এখানে কি লেখা আছে বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি। দেখেন এখানে বাই প্লাস সময় কিন্তু আছে, এই যে বাই প্লাস সময় কিন্তু আছে, বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি কিন্তু আছে। তাহলে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স এ বি সি ডি, একটু কমেন্ট করে বলেন দেখি কত নম্বর অপশনে ফিউচার পারফেক্ট টেন্স আছে, কে বলতে পারবেন? আচ্ছা, কত নম্বর অপশনে এখানে ফিউচার পারফেক্ট টেন্স আছে কে বলতে পারবেন? ঠিক আছে, আদিল কমেন্ট করছে যে 25 নম্বরের উত্তর হচ্ছে ডি। 25 তো চলে গেছে, পারলে 26 নম্বরের উত্তর কোন? 26 নম্বরের সঠিক উত্তরটা কি হতে পারে? বাই প্লাস সময় আছে, বাই দ্য এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, বাই প্লাস সময়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। কত নম্বর অপশনে ফিউচার পারফেক্ট টেন্স আছে একটু কমেন্ট করে বলেন। আমরা দেখতে পাচ্ছি ইয়েস, অপশন নাম্বার ডি তে আছে। দেখেন এই যে উইল হ্যাভ প্লাস ভি3, দেখছেন এই যে উইল হ্যাভ প্লাস ভি3, একমাত্র অপশন নাম্বার ডি তে ফিউচার পারফেক্ট টেন্স আছে। সো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ফাউন্ডেশন কোর্সের ইংরেজি গ্রামার অংশের লেকচার 1টা আমরা কমপ্লিট করেছি। আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে। সো প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, আমাদের এই ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে 1.5 মাস মেয়াদি একটা ফ্রি ফাউন্ডেশন জব কোর্স। সো এটা সবার জন্য ওপেন, যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা পরীক্ষা দেবেন তাদের সবার জন্য এই কোর্সটা ওপেন, ঠিক আছে। আপনারা যারা যারা এই কোর্সে মানে এনরোল করেছেন তাদের এই যে ভিডিওটা, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে, আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। যার যখন সময় হবে আপনারা ক্লাসটা অবশ্যই করে নেবেন। আর একই সাথে আরেকটা ঘোষণা হচ্ছে, আজকে যে আপনারা ক্লাসটা করলেন, আজকের এই 1.5 ঘন্টা ব্যাপী ক্লাসের উপর ভিত্তি করে, মানে আজকে যে টপিকটা আছে টেন্সের উপর ভিত্তি করে, আগামীকালকে রাত ঠিক 10টার সময় আমাদের ফেসবুক পেজে, জব মাস্টার ফেসবুক পেজ এবং জব মাস্টারের আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে জব ফাউন্ডেশন লাইভ ব্যাচ 1, তো ওই গ্রুপের মধ্যে আমরা একটা প্রশ্নের লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ওখানের মধ্যে দিয়ে দিব। আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের এক্সাম সফটওয়্যারটাতে ক্লিক করে আমাদের কালকের পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। সো প্রতি ক্লাসের উপর ভিত্তি করেই আমরা কিন্তু 20 নম্বরের একটা করে পরীক্ষা রাখতেছি। নিয়মিত আপনারা ক্লাসে অংশ নেবেন, নিয়মিত পরীক্ষায় অংশ নেবেন। যদি ক্লাস এবং পরীক্ষা ঠিকঠাক মতো আপনি কন্টিনিউ করেন এবং নিজে আমাদের গাইডলাইন মোতাবেক যদি বাসায় লেকচার শিটগুলো কমপ্লিট করে ফেলেন, নোটগুলো কমপ্লিট করে ফেলেন, অ্যাসাইনমেন্টগুলো ঠিক মতো শেষ করে ফেলেন, তাহলে আমার বিশ্বাস যে সামনের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি সফল হবেনই। সো জব মাস্টারের তরফ থেকে আমি রায়হান বোরহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার চাকরির প্রস্তুতি হোক আনন্দময়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।